আওয়ামী লীগ সরকারি দলে যতটা না ভালো, বিরোধী দলে তার চেয়ে বেশি ভালো করে সবসময়। মানুষের বিএনপির কাছ থেকে ভালো কিছু পায় নাই, এই খালি নেতিবাচক কথাবার্তা বলে। জামাত জামাত জিকির করতে 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 আওয়ামী লীগের পতন হয়েছে। এগুলো শুধু মুনাফিকের রাজনীতি, এটা হচ্ছে নিমকহারামের রাজনীতি। 17টা বছর যাদের ছায়াতলে থেকে আপনারা টিকেছিলেন রাজনীতির মাঠে, আজকে এই দুধ কলা দিয়ে সাপ পোষার মতো একটা অবস্থা হয়ে গেছে। তাহির সাহেবরা জান প্রাণ দিয়ে ধানের শীষের জন্য ভোট চাইছে এক সময়, নিজে ধানের শীষ থেকে হ্যাঁ জান প্রাণ দিয়ে, এবং তারা আজকে এইভাবে বলছে। আমার কাছে খারাপ লাগছে যে মানে সম্পর্ক বদলে গেল একটি পলকে। আওয়ামী লীগের রাজনীতি একটা বাস্তবতা এবং তাদের রাজনীতির কর্মকাণ্ডকে আমি উড়িয়ে দেওয়ার পক্ষপাতিত্ব না। বাংলাদেশে আওয়ামী লীগ তো নিজেরাই কারো অধিকার চায় না, রাজনৈতিক অধিকার। তাদের অধিকার নিয়ে আমরা কেন কথা বলবো? সবাই চাচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে না আসুক, কিন্তু সবাই মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসতেছে। মাঠে দুই দল যখন খেলে, ভালো খেলে, তখন গোল দেওয়ার চেষ্টা করে কারা? ভালো দল। বিএনপি এখন ডিফেন্স খেলতেছে, গোল ঠেকাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে যত মামলা আছে, এই মামলার যারা আসামি হয়েছে কত ভাগ ভুয়া বলা যেতে পারে? সে কেন 666 কোটি টাকা কর মাপ নিল? সে কেন গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের মালিকানা ছিল 25%, সেখান থেকে কমিয়ে 10% করলো? দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট শাহেদ আলম, এবং তার পাশে আছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান, এবং সর্বশেষ আছেন জামায়াত নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। শুরুতে শাহেদ ভাই, আপনার কাছে একটু আসতে চাই। 17 নভেম্বর শেখ হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের শাটডাউন চলছে। ওয়ার্কিং ডেজ হলেও সড়কে অন্যান্য দিনের মতো কিন্তু আমরা গাড়ি, যানবাহন এবং মানুষের চলাচল কম দেখছি। এর আগে আমরা 13 নভেম্বর লকডাউনেও কিন্তু একই চিত্র দেখেছি। আওয়ামী লীগের কর্মসূচিগুলো কি তাহলে সফল হচ্ছে, নাকি মানুষ আতঙ্ক থেকে ঘর থেকে বের হচ্ছেন না? আমি প্রথমত আজকে লকডাউনে মানুষের চলাচল কম, এটা আমি মনে করি নাই। আমি আগের দিনের যে কর্মসূচি সেটা আপনারা বলতে পারেন ওটার একটা প্রেক্ষাপট ছিল, এবং আমি দেখলাম যে বলেছি কালকে কোন আলোচনায় যে লকডাউন ডেকেছে আওয়ামী লীগ, কিন্তু সফল করার দায়িত্বটা নিয়েছে এনসিপি, জামাত শিবির এবং বিএনপির একটা অংশ। মানুষের ভিতরে অহেতুক আতঙ্ক তৈরি করছে এবং তারা একটা প্রেক্ষাপট তৈরি করেছিল, কিছু যানবাহনকে তারা আগুন দিয়েছিল। আজকে যে শাটডাউন, এটা আমি নতুন আপনার এখানে এসে শুনলাম, কিন্তু আমি আসার পথেও যথেষ্ট পরিমাণ ট্রাফিক এবং কোথাও দোকানপাট বন্ধ বলে আমার মনে হয় নাই। সুতরাং একটা জিনিস বলার চেষ্টা করা হচ্ছে, দেখুন এটার মাধ্যমে আমি সব কিছুই কি কনসার্নকে উড়িয়ে দিতে চাচ্ছি না, এবং আমি তথাকথিত বিশ্লেষকের মতো কথা বলতে চাচ্ছি না। কনসার্ন অবশ্যই আছে মানুষের মনে যে শেখ হাসিনার রায়কে ঘিরে কি হবে। এখন দেখুন, বাংলাদেশে সবসময় প্রচলিত ছিল যে আওয়ামী লীগ সরকারি দলে যতটা না ভালো, বিরোধী দলে তার চেয়ে বেশি ভালো করে সবসময়। তো সেই হিসেবে তাদের তো একটা ঐতিহাসিক ইমেজ আছে, সফলতা আছে। কিন্তু এবারে তাদের যে ড্রব্যাক সেটি হলো এই দলটির কোনো শীর্ষ নেতৃত্ব দেশে নেই, একেবারে আপরুটেড, ডিপলি আপরুটেড। এখন যারা কর্মসূচি পালন করছে তারা তো আপনি ভিডিও চিত্র এবং অন্যগুলো দেখলে বুঝবেন যে মূলত তারা টাকা পয়সার বিনিময়ে যারা কম রুজি করে তাদেরকে হায়ার করে এই কর্মসূচিগুলো পালন করছে, এবং এটা না করলে তাদের রাজনীতির বৈধতাও থাকে না। একটা ত্রাস সৃষ্টি করা তো লাগবে। কিন্তু বিচার প্রক্রিয়া, শেখ হাসিনার যে রায় হবে সেটাকে কেন্দ্র করে তাদের যে উৎকণ্ঠা আছে এবং তারা যে তাদের রাজনীতি করবে, আমি অস্বীকার করি না। তাদের এই রাজনৈতিক অধিকারকে অস্বীকার আমি করি না। রাজনীতির এই অধিকার তাদের স্বীকার করতে হবে, কিন্তু কতখানি যৌক্তিক করছে সেটা দেখতে হবে, এবং মানুষ কতখানি অ্যাকসেপ্ট করছে সেটা দেখতে হবে। লকডাউন যেটা হয়েছে কিছুটা হয়তো একটা প্রভাব পড়ছে, কিন্তু আজকে শাটডাউন আমি তো দেখি না কোনো প্রভাব আছে। সকালে কিন্তু ইস্কাটনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফ্লাইওভার থেকে বলা হচ্ছে যে ফ্লাইওভার থেকে ককটেলটা ছুঁড়ে মারা হয়েছে, এক পথচারীর গায়ে লেগেছে এবং তিনি আহত হয়েছেন। হ্যাঁ, এগুলো তো হবে। আমি তো বললাম যাদেরকে হায়ার করে অর্থাৎ ভাড়া করে এই কাজগুলো করা হচ্ছে তারা নিতান্তই শ্রমশ্রেণীর মানুষ এবং বিভিন্ন পাড়া মহল্লার
কর্মহীন মানুষ, তাদের কাছে 500, 1000, 2000 টাকা অনেক টাকা। তাদের হাতে দিয়ে আপনি যদি একটা ককটেল ফুটাতে বলেন তারা তো ফুটাবে। এখন সেই সব কর্মকাণ্ড দিয়ে আপনি এটিকে রাজনৈতিক কর্মকাণ্ড বলতে পারেন না। মানে এটা ঠিক নিয়মতান্ত্রিক রাজনীতি না। আমি রাজনীতি বুঝতাম, আওয়ামী লীগের রাজনীতি বুঝতাম। বিস্ফোরণ হয় না, এগুলো মেনে নেওয়ার কোনো শুনেন, আমি যেটা বলতে চাচ্ছি, আমি বললাম তো আওয়ামী লীগের রাজনীতি একটা বাস্তবতা এবং তাদের রাজনীতির কর্মকাণ্ডকে আমি উড়িয়ে দেওয়ার পক্ষপাতিত্ব না, তাদের যেহেতু নিষিদ্ধ আছে। কিন্তু আওয়ামী লীগের সরাসরি নামে না হইলেও সফট আওয়ামী লীগ আর সাংস্কৃতিক কালচারাল, আমরা তো আওয়ামী লীগ আমলে কত রকম দোকান দেখেছি ভুইফোড়। একটা সংগঠনকে বাইরে এসে সামনে বলছে যে না একটা বিচার প্রক্রিয়া হবে, রায় হবে, আমরা একটু শঙ্কিত, কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটি, ডিপ্লোম্যাটস ফ্রম, কেউ তো এই কথাগুলো বলছে না। সুতরাং মাঠের যে ককটেল বিস্ফোরণের একটা আপনি বললেন, এটা তো সারাদিনে অনেকগুলো টায়ারও বিস্ফোরণ হয়, অনেকগুলো বা ঢাকা শহরের মতো জায়গা যেখানে 1 কোটি মানুষের বসবাস। সুতরাং আমি মনে করি না যে এটাকে খুব কনসার্ন নেওয়ার খুব সুযোগ আছে। কিন্তু আমি বারবার বলছি কিন্তু যে আওয়ামী লীগের রাজনীতির বাস্তবতা আমি অস্বীকার করি না, কিন্তু এইটাকে আমি খুব বড় কনসার্ন মনে করি না। ধন্যবাদ আপনাকে। জনাব আতিক, আপনার কাছে একটু আসতে চাই। আওয়ামী লীগ তো মাঠে নামতে নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন, এমন প্রেক্ষাপটে আপনারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে আপনারা এবং বিএনপি সহ বেশ কয়েকটি দল এখনও একমতে আসতে পারছে না। আপনাদের এই কোন দলকে পুঁজি করে আওয়ামী লীগ মাঠে নামার সফল হবে কিনা মাঠে নামতে? জি, কালের সংলাপের আজকের এই আয়োজনে আমাদের উপস্থাপক এবং সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন দেশ এবং বিদেশের সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। আপনি বলেছেন যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে বিএনপি জামাতের যে মতের ভিন্নতা, সেই নিয়ে আওয়ামী লীগ সুযোগ পাবে কিনা। আমি তো মনে করি যেটা আমরা চাচ্ছি, যদি গণভোটটাকে আপনি সঠিকভাবে নেওয়ার সুযোগ পান, এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের আসার রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং যারা গণভোট নিয়ে গড়িমসি করছেন, এবং যখন দেখলাম যে গণভোটের নির্বাচনের দিন করার ব্যাপারে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন, আবার সেখানে বক্তব্য আসছে যে গণভোট হলো কি হবে না, সংবিধান সংশোধন হবে না। আমরা মনে করি যারা গণভোটের বিপক্ষে অবস্থান করছেন এবং যারা চাচ্ছেন না গণভোটের সত্যিকার জনগণের মতের প্রতিফলন ঘটুক, তারাই প্রকারান্তরে তাদের নেতাদের বক্তব্য বিবৃতি শীর্ষ পর্যায় থেকে শুরু করে জনগণ অনুমান করছে কোনো একটা সুযোগে আবার আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দানে আনার জন্য কোনো একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং তারা সেখানে করছেন। আমরা যারা আছি, যারা আমরা জুলুমের শিকার ছিলাম বিগত 15 বছরে, অবর্ণনীয় জুলুম যেটা বলা শেষ করা যাবে না, আমরা বলেছি বাংলাদেশের জুলাই যে বিপ্লবটা হয়েছে, এটা বিপ্লব তো, এটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা, জুলাই বিপ্লব হয়ে যে বিপ্লবে এত মানুষ জীবন দিয়েছে, আমাদের অর্জনটা কি আসলে, যাতে করে আগামী দিনে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশটা আমরা পাই। এটা আমাদের সবারই প্রত্যাশা, সাংবাদিক বলুন না, রাজনীতি দল বলুন, এটি আমরা চাচ্ছি। যদি সেটাকে আমরা ইনশিওর করতে না পারি জুলাই সনদ এবং গণভোটের মধ্যে দিয়ে, দেখা যায় আবার বাংলাদেশ হয়তো নির্বাচন একটা হবে, সরকার আসবে, আবার একই জায়গায় রাজনৈতিক চরিত্র যেতে কোনো সময় সেখানে লাগবে না। আমরা মনে করি আওয়ামী লীগ যে রাজনীতি বিগত 15 বছরে করেছে, এটাকে রাজনীতি বলা যাবে না, এটা অপরাজনীতি তারা করেছে। তারা এককভাবে মাঠে খেলেছে, তারা দর্শককে সেখানে পছন্দ করতে পারেনি। 3টা নির্বাচন এদেশের তারা দলগুলোকে বাদ দিয়ে কোথাও ডামি করেছেন, কোথাও রাতে করেছেন, একতরফা করেছেন। আসলে বাংলাদেশে আওয়ামী লীগ তো নিজেরাই কারো অধিকার চায় না, রাজনৈতিক অধিকার, যেটা শাহিদ ভাই বললেন, তাদের অধিকার নিয়ে আমরা কেন কথা বলবো। বিগত 15 বছর যখন আওয়ামী লীগ একচেটিয়া খেলেছে মাঠে সবাইকে বাহিরে রেখে, তখন অধিকারের জন্য কিন্তু আমরা কতজন সেখানে সরব ছিলাম। দেখুন, দেশনেত্রী খালেদা জিয়াকে যখন নিয়ে যাওয়া হলো একদম বৃদ্ধ মানুষকে কারাগারে, দৃশ্য আমাদের সামনে আছে। ওনাকে যখন নিয়ে যাওয়া হলো ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করা হলো, সব দৃশ্য আমাদের সামনে আছে। তো তখন যখন এই রাজনীতিগুলোকে আমরা মোকাবেলা করতে পারিনি, রাজনীতি নয়, সুতরাং এখন নতুন করে এসে আবার দলীয় স্বার্থে আবার সেই গোষ্ঠীকে রাজনৈতিক ময়দানে সুযোগ করে দেওয়ার যে আমরা সম্ভাবনা দেখছি, সেটা হচ্ছে যদি গণভোটে সঠিকভাবে
জনগণের ম্যান্ডেটটা সেখানে প্রতিফলিত না হয়। এবং আমরা খেয়াল করছি ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকেও 8 দলের পক্ষ থেকেও মতামত দেওয়া হয়েছে যে গণভোট যদি আপনি দেন, দেখেন একটা হচ্ছে সরকার গঠন ভোটের মধ্যে দিয়ে, আর গণভোটটা হচ্ছে সংস্কারের জন্য। দুই ধরনের চরিত্র, কিন্তু এই দুইটাকে আপনি একই দিনে দিয়ে দেন, এই দায়িত্বটা কে নেবে যদি গণভোটের পক্ষে জনগণের মতামত সেখানে না আসে? এটাকে ইন্টারিম গভর্নমেন্ট নেবে? আমরা খেয়াল করছি একটা বিশেষ রাজনৈতিক দল তারা শুরু থেকেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান করছে। তাদের চেষ্টা একটাই, যাতে করে আবার আগের মতো রাজনীতি চলে যাক। সেখানে আমি রাজনীতি করব, সব নিয়ন্ত্রণ আধিপত্য আমার থাকবে, আমি সব কিছু করব, আমারই সব, দেশের জনগণের সেখানে কোনো আর অভিপ্রায় কোনো মূল্য সেখানে থাকতে হবে না। তারাই মূলত আপনি যেটা বলছেন যে গণভোট যদি জনগণের মত প্রকাশ না পায় গণভোটে, তাহলে আওয়ামী লীগে আবার ফেরার সম্ভাবনা রয়েছে। আপনাদের এক নেতা বলেছেন যে এই গণভোট যদি নভেম্বরে অথবা নির্বাচনের আগে না হয় তাহলে 2029 সালে নির্বাচন হবে। তাহলে এই যে মাঝখানে এই সময়টা তো আওয়ামী লীগের জন্য আরো বড় সুযোগ হবে না? শুনেন, এটি আমাদের দলীয় প্রধান বলেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন ইলেকশন যে আপনি করবেন, ইলেকশনের ভিত্তি তৈরি হবে জুলাই সনদ দিয়ে। যে একটা জুলাই বিপ্লব হয়েছে, এই বিপ্লবে একটা সাংবিধানিক সরকার তথাকথিত তাদের পতন হয়েছে, নতুন একটা সরকার সেখানে এসেছে, এত রক্তপাত সেখানে হয়েছে, এই দ্বারা বাংলাদেশ যাচ্ছে। তাহলে আপনি স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোটের মধ্যে দিয়ে একটা বৈধতা তৈরি হয়ে যায়, একটা ইলেকশন আমাদের সেখানে, উনি সেটা বলেছেন। যদি আপনি জুলাই সনদকে আপনি মেনে না নেন, যদি আপনি গণভোটকে পিছিয়ে চেষ্টা করেন, তাহলে ভোটটা যে আপনি করবেন আইনি ভিত্তিটা কোথায় আসলে, সেটাই বলেছেন। জুলাই সনদকে আপনি মানেন, গণভোটটা মানেন, দেন আপনি ইলেকশন করেন, কোনো সমস্যা নেই। আমরা তো বলি ইলেকশন অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে। তার জন্য যদি ইলেকশনটা আমাদের মানে ভালো ইলেকশন হয়, যাতে ইলেকশানে আমাদের দখলবাজি না হয়, যাতে সন্ত্রাস সেখানে কম থাকে, যাতে করে জনগণের ম্যান্ডেট সেখানে জনগণ দেওয়ার সুযোগ পায় সঠিকভাবে, যাতে কোনো অস্ত্রের মুখে জনগণ সেখানে সন্তুষ্ট হয়ে ভোট কেন্দ্রে তারা আশা থেকে বিরত না থাকতে পারে। তার জন্য আমরা বলেছি একটা সুন্দর পরিবেশ লাগবে এবং তার জন্য গণভোট দিয়ে মানুষ যে পক্ষে আছে তার মতামতটা নিয়ে ভোটটা হলে দেশের সংস্কারটাও হবে এবং আমাদের ভোটের মাঠেও আমরা একটা সুন্দর ভোট উপহার দেওয়ার সুযোগ সেখানে আমরা পাবো। ধন্যবাদ আপনাকে। জনাব তারেক, একটু আসতে চাই আপনার কাছে। এই যে আওয়ামী লীগের যে লকডাউন, শাটডাউন, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিকাণ্ড, এগুলোকে আপনি কিভাবে দেখছেন? জি, অনেক ধন্যবাদ। আওয়ামী লীগকে আমার একটা প্রশ্ন, যে আপনারা যদি লকডাউন করেন বা শাটডাউন করেন বা এসব করে যারা বিচার করছে আপনাদের, তাদেরকে কি থামাতে পারবেন বা এতটুকু সক্ষমতা আছে এই মুহূর্তে? আমি মনে করি সেটা নাই। তো এটা হলো একটা বাস্তবতা যে আওয়ামী লীগকে একটা প্রোগ্রাম দিতে হচ্ছে, দেওয়া লাগবে, দিতে হচ্ছে। এছাড়া প্রোগ্রাম বাস্তবায়নের মতো অবস্থাও নাই তাদের। সেটা সামগ্রিকভাবে এখানে দেখেন, এটা বাংলাদেশের জন্য একটা সংকট যে একটা বড় রাজনৈতিক শক্তি, তাদের মাঠে প্রচুর লোকবল আছে, কিন্তু তাদের নেতা নাই দেশে, বিদেশ থেকে বলছে রিমোট কন্ট্রোল। তো এরকম একটা পরিস্থিতি যদি হয়, তাহলে এই দেশের মানুষকে বা যারা রাজনৈতিকভাবে এখানে অবস্থান করছে তাদেরকে ভূতের সঙ্গে লড়াই করতে হবে। ভূতের সঙ্গে কি আসলে লড়াই করা যায়? লড়াই করা যায় না। এটা একটা সংকট। আমরা এতগুলো রাজনৈতিক দল এখানে আছি, সবাই মিলে আলোচনা, একটা সেশন হওয়া উচিত ছিল যে আমরা কিভাবে ভূতের সঙ্গে লড়াই করব। ঠিক আছে, ভূতের সাথে তো লড়াই করে পারা যায় না কখনো, অন্ধকার দেখা যায় না। তো তাহলে কি এইভাবে চলবে? ধরেন বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে বলল যে আমরা মানে এইভাবে হাতে হাত ধরলাম শক্ত করে এবং এই হাতে হাত গায়ে গা লাগাইয়ে দাঁড়াবো যেন আমাদের ফাঁক দিয়ে আওয়ামী লীগ না ঢোকে। ঠিক আছে, তো এইরকম করে দাঁড়ালেও এখানে কি আওয়ামী লীগ এই সমাজে ঢুকবে না, থাকবে না? বা তারা সবাই বলল যে আমরা থামায় দেব, তাহলে কি থেমে যাবে? এটা এমন একটা বাস্তবতা, যে বাস্তবতায় হলো আপনি বিচার করেন, যা যা বিচার করতে চান সেগুলো বিচার করেন, যারা যারা অপরাধী ট্রেস করেন, যা যা সাক্ষী প্রমাণ আছে সব তুলে ধরেন,
কিন্তু এই বিশাল একটা জনগোষ্ঠীকে যারা অস্বীকার করবে তাদের রাজনৈতিক বোধগম্যতা খুবই ক্ষীণ আমি মনে করি, এবং তারা রাজনীতি বোঝে না, জানে না। আরেকটা বিষয় হলো যে এটা ছোট বাচ্চার মতো, চকলেট চাওয়ার মতো। ও যখন চকলেট চায় তখন মানে হাত পা ছোড়াছড়ি করে, আমি এটা চাই চাই। ঠিক এইভাবে যারা বলছে রাজনৈতিক প্রক্রিয়া থেকে আওয়ামী লীগকে দূরে রাখবে, বিচ্ছিন্ন করে রাখবে, তাদের ওইটার মতোই হয়তোবা সাময়িক একটু ক্ষমতা আছে, জোর আছে, কিন্তু তাদের এই ক্ষমতা এবং জোর এটা সারা জীবন মানে এটা জনপ্রিয় থাকবে না। ঠিক আছে, একটু যোগ করতে চাই আপনার কাছে। আপনি তো হাসপাতাল থেকে একটি লেখা লিখেছেন কিছুদিন আগে, সেটি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে কিন্তু বলেছেন যে শেখ হাসিনার বিচার আপনি অবশ্যই চান, তবে সেটা জামায়াতের অধীনে নয়। আচ্ছা, জামাতের অধীনে বিচার চায় না। মূলত দেখেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটা যুদ্ধ অপরাধের বিচার করছিল, এবং তাজুল ইসলাম ভাই উনি হলো যুদ্ধ অপরাধীদের বা মানবতা বিরোধী অপরাধীদের বা এই অপরাধে অভিযুক্ত যারা, তাদের পক্ষে অবস্থান নিয়েছিল আইনগতভাবে। এবং দেখেন আজকে কি একটা ঘটনার মারপ্যাচ, সেই ব্যক্তি আবার আরেক মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিচার করছে। তো এইটা আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়, যে ব্যক্তিটা একই অপরাধে মানে গণহত্যা বা হত্যাকাণ্ডর অপরাধ, সেই অপরাধের অভিযুক্তদের আসামিদের পক্ষ নিল, সময়ের পরিক্রমায় সেই ব্যক্তি এসে মানে ওই একই রকম কাছাকাছি একটা অপরাধ, কাছাকাছিও না, তার চেয়ে অনেক ছোট অপরাধ, অবশ্যই 1971 সালে রাজাকাররা যে অপরাধ করেছে সেই অপরাধ আর 2024-এর অপরাধ সমান না। সমান আমরা কি সমান বলতে পারি কোনোভাবে? সমান বলার সুযোগ আছে? সমান না। ওইটা আরও ভয়ঙ্কর, ওটার বিভৎসতা কতটুকু তা এদেশের মানুষ যদি আবার তার স্থির চিত্র ভিডিওগুলো আবার দেখার সুযোগ পেত, কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে ঘরে ঘরে গৃহবধূদেরকে, কন্যাদেরকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে মুক্তিযোদ্ধাদের ভাত খাওয়ানোর অপরাধে বাড়ি জ্বালায় দেওয়া হয়েছে। তো এই সামগ্রিকভাবে পুরা জাতি একদিকে লড়াই করছিল, আর রাজাকার যারা ছিল তারা পাক বাহিনীর পক্ষ নিল, তাদের জন্য স্লোগান ধরলো, তাদের জন্য অস্ত্রও ধরলো। এবং ক্ষেত্র বিশেষে এমন ছিল যে পাক বাহিনীর চেয়েও তাদের যারা চেলা চামুন্ডা ছিল তারা আরও হিংস্র ছিল, আরও বিভৎস ছিল। তো তাদের পক্ষ নিয়ে শিশির মনির আইনি লড়াই করছে। যদি এইরকমই হয়, তো আমি মনে করি এই লড়াইটা এখন মানে চিফ প্রসিকিউটর পদ থেকে শিশির মনিরের পদত্যাগ করা উচিত। তাজুল ইসলাম ভাইয়ের চিফ প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করা উচিত আমি মনে করি। এবং এখানে এই জুলাই গণ অভ্যুত্থানে এই হত্যাগুলো কে অস্বীকার করতে পারবে? ঠিক আছে, আমাদের সামনে হয়েছে, আমার কোলে আপনার হলো মানে আমার কোলে মারা গেছে, আমি কোলে নিয়ে আছি, তার কপালে চুমু দিচ্ছি, ঘাড়ে চুমু দিচ্ছি, রক্ত হচ্ছে, মারা গেছে। এই গণ অভ্যুত্থানে কেউই এই হত্যাকাণ্ডগুলো অস্বীকার করতে পারবে না, খুব সুন্দরভাবে বিচার করা যাবে। সেই জায়গায় এখানে খুব মজার একটা ঘটনা ঘটছে, দেখেন একটু বলে শেষ করি, যে দুইজন গুরুত্বপূর্ণ অপরাধী এই জুলাই গণ অভ্যুত্থানে। একজন হলো হুকুমের আসামি, সেটা হলো শেখ হাসিনা বা ওবায়দুল কাদেররা বা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আর একটা হলো প্রশাসনের দিক থেকে আইজিপি মামুনরা, নাকি? আমি আপনাকে এখানে সিম্পলি বলে শেষ করব। ধরুন আপনি এবং আমি দুইজন প্রতিপক্ষ, ঠিক আছে? উনি হলো তৃতীয় একজন ব্যক্তি। আমি আপনাকে একটা গালি দিছি, আপনি আমাকে তার পরিপ্রেক্ষে তার থাপ্পড় মারতে পারেন, এটা আপনার গালি দিয়েছে এই জন্য হক আছে। আপনি সে থাপ্পড় না মেরে তাকে বললেন আপনাকে 1000 টাকা দেবো, তার একটা লাগাই দেন, অথচ তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, শত্রুতা নাই, কিছু নাই। তিনি শুধুমাত্র টাকা, বেতন, রিমিউনারেশনের জন্য আমাকে একটা লাগিয়ে দিলেন। এখানে কে বড় অপরাধী? কে অপরাধী বেশি? আপনার কিন্তু হক ছিল আমাকে মারার, আমি রাজনৈতিক প্রতিপক্ষ, আমি আপনার, সে তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ না। তাহলে আমার প্রশ্ন হলো যে আইজিপি মামুনকে যে সাক্ষী করা হলো, তার সাথে তো এদেশের রাজনৈতিক পক্ষগুলোর নাগরিকদের কোনো শত্রুতা ছিল না, তাহলে সে কেন শেখ হাসিনার আদেশে গুলি করলো? তাই না? তার কোনো ইন্টারেস্ট ছিল না, সে শুধুমাত্র টাকার জন্য, বেতনের জন্য, তার স্বার্থের জন্য সেটা করেছে। তার প্রতি কোনো রাগ ক্ষোভ ছিল না, সে আমার প্রতিপক্ষ না।
তাহলে দেখেন সেই ব্যক্তিকে বলতেছে রাজসাক্ষী হবে সে, এবং রাজসাক্ষী হয়ে সাক্ষী দিবে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা দেশের বাইরে রয়েছে, তাকে জীবনেও আনা যাবে না। আর যে আসলে যার হাতে হত্যাকাণ্ড হয়েছে, যে আইজিপি মামুনের হাতে, সে আইজিপি মামুন রাজসাক্ষী বানায় তাকে শিশির মনির, তাজুল ইসলামরা একটা সেফ এক্সিট দিচ্ছে যে সে এখন মাপ পেয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব শাহেদ, আপনার কাছে একটু আসতে চাই। এই তারেক ভাই যেটা বলছিলেন যে যারা একসময় গণহত্যার দায়ে অভিযুক্ত ছিলেন, তাদের পক্ষে যারা লড়েছেন তারা আজকে আবার শেখ হাসিনার যে অপরাধ আছে তার বিরুদ্ধে লড়ছেন। তো এটা বিচারিক প্রক্রিয়াকে আরও প্রশ্নের সম্মুখীন করবেন কিনা? বিষয়টা স্পর্শকাতর এই কারণে যে এটা তারেক এই যুক্তি উত্থাপন করার আগে তাজুল ইসলামের নিয়োগ প্রসিকিউশনে কেন প্রশ্নবিদ্ধ সেটি নিয়ে মনে হয় আমি প্রথম ব্যক্তি যে কথা বলেছি। ঠিক। কিন্তু এই কথাগুলোকে আমি বাড়তে দেইনি এই কারণে যে এটার সাথে আমাদের এতগুলো ছাত্র জনতার দগদগে রক্তের দাগ এবং ক্ষত, জুলাই অভ্যুত্থানের ওই সময়গুলোতে এমন দিন গেছে আমি রেকর্ড করার আগে অঝরে কেঁদেছি। রেকর্ড করতে যেও আমার অনেক সময় চোখের পানি বেরোয়েছে। এগুলো একটা বাস্তবতা, কিন্তু সেই বাস্তবতায় আমরা চেয়েছিলাম যে এমন একটা বিচার প্রক্রিয়া যেটা হবে বিতর্কবিহীন, রাইট? দেখুন 2013 সালের শাহবাগ গণজাগরণ মঞ্চের যে উত্থান এবং ওই সময় যে রাজাকারদের বিচার, সেটার বিরোধিতা করেছিলাম আমরা। অথচ আমার চেয়ে জামাত বিরোধী রাজনীতিক অ্যাক্টিভিস্ট কিন্তু নাই। কিন্তু আমি আজকে জামায়াতের লোকজন আমাকে অপছন্দ করে, কিন্তু আমি সেই 13 সাল থেকেই এই গণজাগরণ মঞ্চের বিরোধিতা করেছি এবং যেভাবে ফাঁসি ফাঁসি করে একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে সেটার বিরোধিতা আমি করেছি। কেন করেছি? কারণ আমার মনে হয়েছিল যেই প্রক্রিয়ায় আদালত চলছে, যে আমি দাঁড়িয়ে যাব, আপনি খাড়িয়ে যাবেন, আপনি বসায় দিবেন, জোয়াদ আল মালুম কিংবা অন্যান্যরা যেই প্রক্রিয়ায় এই বিচার কাজটা করছিলেন, রায় লিখে দেওয়া, আমার মনে হয় আমাদের সময় মনে হয়েছিল যে এটা বিচারের নামে বিচারিক হত্যাকাণ্ড হয়ে যাবে এবং এটা মেনে নেওয়া যায় না। এটার মধ্য দিয়ে রাজাকারদের যে অপরাধ, গর্হিত অপরাধ, দেশের মাটির বিরুদ্ধে, এই পতাকার বিরুদ্ধে, এই গণহত্যায় তাদের সহযোগিতা, সেটাকে অনেক গৌণ করা হয়ে যাবে এবং তারা সিম্প্যাথি পেয়ে যাবে। আজকে 10 বছর পরে এসে ওই কাজটা হয়েছে কিনা, তখনকার 3% জামায়াত ইসলামের ভোট আজকে 13% হয়েছে কিনা? কেন হয়েছে? বিকজ বিচারিক প্রক্রিয়াটা ত্রুটি ছিল বিধায় পাবলিকের সিম্প্যাথি তারা পেয়েছে মজলুম হিসেবে। আজকে ওই একই সেই সময়ের যাদের পক্ষে আমি লড়েছি, আজকে আমি যখন শেখ হাসিনার বিরুদ্ধে গত 10 বছরের লড়াই সংগ্রাম করে আমরা একটা অভ্যুত্থান করলাম, এখন যখন আমি বলছি যে না, শেখ হাসিনা তো অপরাধী, জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট দিয়েছে, হাজার হাজার ভিডিও ফুটেজ, জলজন্ত প্রমাণ, তার ফাঁসি হবে কিংবা সর্বোচ্চ সাজা হবে, এটি নিয়ে কারোর প্রশ্ন থাকার কথা না। রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার দায় হিসেবে ডিসএফআই রিপোর্ট, ক্যামেরা ট্রায়াল, সব কিছু। সেই বিচার প্রক্রিয়াটাকে আপনি কেন এমন রাজনৈতিক মতাদর্শের লোকজন দিয়ে করবেন যেটাতে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হইতে পারে, একজন খুনি শেখ হাসিনার প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হইতে পারে, যেন তারা আজকের যে তাদের ভোট, এটা দ্বিগুণ শক্তিতে তারা 15 বছর পরে আবার একটা পাল্টা অভ্যুত্থান করবে এবং রাষ্ট্র অস্থিতিশীল করার গ্রাউন্ড তৈরি করবে। সেই জায়গাটা থেকে আমি তারেকের ক্ষোভটা বুঝেছি, কিন্তু আমি এটা নিয়ে কথা বলতে চাই না এই কারণে যে এটা সেন্সিটিভ বিষয়। আমার কথা হচ্ছে তাজুল ইসলামের জায়গায় যদি এটা অজুদ ইসলামও থাকতো, তবুও রায় যেটা হওয়ার সেটা হতো, কারণ জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, এগুলো ক্যামেরা ট্রায়াল আছে। এখন এইটার মধ্য দিয়ে শুধু উনি তো না, ওনার যে প্রসিকিউশন টিম, তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে আর কি। ঠিক একইভাবে যেভাবে ট্রায়ালের মাধ্যমে শেখ হাসিনা চেয়েছিল, এখন উল্টা জিনিসটা হচ্ছে। সে কারণে কারো কারোর বক্তব্য আছে, সে কারণে অস্বস্তি আছে, আমি এটা মনে করি। হ্যাঁ, আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে শেখ হাসিনার তো বিচার হচ্ছে, গণহত্যার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে, তার বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তিটাই তিনি পাবেন, এমনটা আশা করেন মানুষ। কিন্তু দেখছি যে এই গণহত্যার দায়, মানে যারা গণহত্যা করেছেন অথবা
তারেক ভাই যেটা বলছেন যে যাদের সাথে কোনো প্রতিপক্ষতাই ছিল না, যে সে পুলিশ সদস্যদেরকে মারা হয়েছে নির্বিচারে, তাদের কি বিচার হবে না? তারা কি বিচার পাবেন না? তার পরিবারগুলো কি বিচার পাবে না? দেখুন, এইখানে আমাদের রাজনীতি খুব খারাপ জিনিস। যেমন তারেক যেটা বলল যে আমাদের সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির, উনি আইজিপি মামুন যার হাত দিয়ে হত্যাকাণ্ড হলো তার পক্ষের আইনজীবী হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন। আবার আমরা যদি বুয়েটের আবরার হত্যাকাণ্ডের ঘটনাও দেখি, যাদের মাধ্যমে আবরার হত্যাকাণ্ড হলো তার 7 জন অভিযুক্তের পক্ষে তিনি দাঁড়িয়ে গিয়েছেন, অথচ তিনি জামায়াত ইসলামীর শীর্ষ জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং তিনি নমিনেশন পেয়েছেন, রাজনীতি করছেন। এখন আইনজীবী হিসেবে তিনি যে কারোর মামলা লড়তে পারেন, এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে, কিন্তু নৈতিকতার এখতিয়ারের মধ্যে পড়ে না। এর মধ্য দিয়ে আরও একটা বিষয় উঠে আসে, সেটা হলো যে এখন পুলিশে যারা কাজ করছে, দেখবেন আমি নাম বলছি না, কিন্তু এই যে ওই সময় পুলিশে আমাদের যেসব বিপ্লব হারুনদের সহযোগী হিসেবে যারা হত্যাকাণ্ডে ছিল, 5 আগস্টের পর রাতারাতি তারা কেবলমাত্র জামায়াতের রাজনীতির সংশ্লিষ্ট হওয়ার কারণে একই রকম ভূমিকা এখন পালন করছে, দাপটের সাথে ভূমিকা পালন করছে। এমন অফিসার অগণিত, আপনি সচিবালয়ে যান, যাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা এই সব হত্যাকাণ্ডের পেছনে যেসব সামনের সারির লোক কাজ করছে, দ্বিতীয় তৃতীয় সারির নেতারা একদম রাতারাতি তারা ধরেন দাড়ি রেখে একটা নিজেদের চেহারা পরিবর্তন করে, আগেও ভালো ছিল তারা, এখনও ভালো আছে। সুতরাং ওই যে বললেন যে ন্যায় বিচার পাওয়া, ন্যায় বিচারের পাওয়ার যে বিষয়টা, এটি একটা অধরা বিষয়। কেননা আপনি যদি বর্তমান যেহেতু জামায়াতের প্রশাসন এবং জামায়াত নিয়ন্ত্রিত একটা রাষ্ট্র ব্যবস্থা, উপদেষ্টা ফাউজুল কবিরের নেতৃত্বে আমরা সরকার চলছে, সেখানে কেবলমাত্র রাজনৈতিক সংশ্লিষ্টতায় যদি আপনি জামায়াতের সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেন, তাহলে আপনি আগেও লুকিয়ে যেমন ভালো ছিলেন, এখন তার চেয়ে ডাবল ভালো আছেন। এই ধরনের একটা পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি। সেখানে আপনি বলছেন যে না, ফ্যামিলিগুলো ন্যায় বিচার পাবে কিনা, এই যে রাজনীতি সব কিছু গুলিয়ে ফেলছে, রাজনৈতিক পরিচয় সব কিছু গুলিয়ে ফেলছে। আজকে আবদুল্লাহ তাহের যখন সাবেক রেলমন্ত্রীকে ভাই ডেকে নৌকার পক্ষে ভোট চান, এটা নিয়ে দোষ হয় না। আমির সাহেব যখন বলেন আমরা ক্ষমা করে দিচ্ছি, আমরা ফ্যাসিস্ট ডাকবো না, দোষ হয় না। কিন্তু মির্জা ফখরুল যখন বলেন আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, কেননা আমি প্রতিহিংসার রাজনীতির শিকার, আমি জেলে খাটছি, আমরা চাই না যে এরকম ভুয়া মিথ্যা সাজানো মামলায় কেবলমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ জেলে খাটুক, তখন সেটা তারা ভারতের দালাল হয়ে যায়, হয়ে যায়। এবং সোশ্যাল মিডিয়ায় এসব প্রচার প্রচারণা, এসব নানান বিষয় আমরা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র রাজনীতি কিভাবে মানে পরিবেশটাকে একটা পক্ষপাতিত্বের দিকে নিয়ে যায় এবং যে ন্যায় বিচার পাওয়ার যে পথ, সেটা রুদ্ধ হয়ে যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। জনাব আতিক, আপনার কাছে একটু আসতে চাই। অনেকগুলো প্রশ্ন উঠছে, শাহিদ ভাই বলছিলেন অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে, আপনি একটু এই প্রশ্নের যদি খণ্ডন করতে পারেন তাহলে একটু জানাবেন আমাদের। দেখুন, অনেকগুলো কথাই বলেছেন। আমাদের তারেক ভাই তো আমাদের জুলাই যোদ্ধা, এটা আমরা জানি, দেখেছিও আমরা। বিশেষ করে টেলিভিশনের রামপুরা যে টিভি সেন্টারের সামনে ভূমিকাটা সব আমরা দেখেছি। তিনিও কিন্তু একজন মজলুম মানুষ আওয়ামী লীগের আমলে। তো যেটা উনি আজকে বলেছেন, এই কথা আসলে কেউ কোনো ন্যারেটিভ তৈরি হয়ে যায় কিনা, একটু ওনাকে আমি বিশ্লেষণ করার জন্য বলবো। দেখুন, তাজুল ইসলাম সাহেবকে তো জামাত নিয়োগ দেয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ। যতটুকু আমি জানি, এই জায়গায় পদায়নের জন্য বিএনপি বহু আইনজীবীকে সরকার অফার করেছে, যতটুকু আমি জানি। প্রমাণ তো আমার কাছে নাই, কিন্তু কেউ রাজি হয় নাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে অপরাধ ট্রাইব্যুনালে মামলা প্রসিকিউটর হবেন, এই নিতে চান নাই। সেখানে তাজুল ইসলাম আগে থেকে তিনি সাহসী, সেই মনোভাবের কারণেই তিনি রাজি হয়েছেন। আপনি কি এটাকে একটা ধন্যবাদ প্রাপ্তির যোগ্য ওনারা না, যে মাত্র 1 বছরের ব্যবধানে একটা টিম কি করে এখন পর্যন্ত যে বিচার প্রক্রিয়া নিয়ে কোথাও কোনো প্রশ্ন ওঠেনি,
সে একটা জায়গায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে 3টা মৌলিক তাদের মানে কমিটমেন্ট ছিল, বিচার, সংস্কার এবং নির্বাচন। সংস্কার তো আমরা এখনও চলতেছে, নির্বাচনটা কী হয় আমরা জানি না, কতটুকু স্বচ্ছ হবে। এই যে একটা বড় অর্জন, যে ইলেকশনের আগেই কমপক্ষে একটা রায় দিতে পারাটা, আমি তো মনে করি তাজুল ইসলাম সাহেবদের দিন রাত যে পরিশ্রমটা করেছেন, আমাদের আজকের এই প্রশ্ন তোলা মানে হচ্ছে কিছুটা ওনাদেরকে আমরা এখন দুর্বল করে মানসিকভাবে। ওনাদের টিম যথেষ্ট ডাইনামিক, এখন পলিটিক্যাল আইডেন্টিটি সবাই কম বেশি থাকবে। আপনি আসেন না কেন, বিগত সময় আমরা দেখেছি যে বহু জায়গাতে এরকম প্রসিকিউটররা কিন্তু কেনা বেচা হয়। উনি কিন্তু বলেছেন, খেয়াল করেছেন যে এই প্রসিকিউটর কিনা যাবে না, ভয় দেখানো যাবে না। তো যারা দেশের মানুষের প্রতি একটা ডেডিকেশান থেকেই এই কাজটা করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন, যদি এখন আপনি একদিন আগে বলেন, জানি না কী কারণে বলেছেন, তো এটা মনে হচ্ছে যে কিছুটা মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে দেবে এবং এর ফলাফলটা আওয়ামী লীগ সুবিধা ভোগ করবে। আর আমরা যারা জুলাই যোদ্ধারা আছি, আমরা আওয়ামী লীগকে এই প্রশ্ন তুলে সুযোগ করে দেব কি না, সেটা একটু আমাদেরকে বিবেচনায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। দ্বিতীয়, রাজসাক্ষীর ব্যাপারে বলতেন, রাজসাক্ষীদের আইনি বিষয়, সাক্ষ্য আইনেরই আছে 133 ধারাতে রাজসাক্ষী। এটা হতে পারে যে কোনো ব্যক্তি, এবং অপরাধী ব্যক্তির রাজসাক্ষী হওয়ার বিধান আইনে বলা আছে। যদি কেউ ইচ্ছা করে আমি রাজসাক্ষী হব, তাকে তো বাধা দিতে পারবেন না, এটা একটি বড় বিষয়। এর থেকে আর গুরুতর অপরাধীও রাজসাক্ষী হতে পারেন আইনের। তবে তার ব্যাপারে বিধান হচ্ছে আইনে, যদি সরকার খুশি হয় না, তিনি তথ্য দিয়েছেন, তখন তার সাজা মকুব হতে পারে। রাজসাক্ষী হওয়া মানে কিন্তু সাজা মকুব হয়ে অটো হয়ে যায় না, নানা প্রক্রিয়া আছে, তার সাজা হয়তো গুরুদণ্ড মানে হবে না, এইভাবে একটা প্রক্রিয়া আছে। কিন্তু রাজসাক্ষী হওয়া মানে সে তার সাতক্ষণ মাপ, এরকম কিন্তু আইনে কোনো ব্যাখ্যা সেখানে দেওয়া হয়নি। দ্বিতীয়, শাহেদ আলম ভাই অনেকগুলো কথা বলেছেন যে জামাত নিয়ন্ত্রিত রাষ্ট্র ব্যবস্থা, যেহেতু উনি সাংবাদিক, ওনার অনুসন্ধান তো আমার চেয়ে বেশি হওয়ারই কথা। আচ্ছা দেখুন, বিগত 15-17 বছরে জামাতের কতগুলো নিয়োগ হয়েছিল, ফিল্টারে বিএনপির হয়তো কিছু হয়েছে কোনো কারণে, তাদেরও খুব বেশি হয়নি। একদম ফিল্টারিং করে 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 দূরতম সম্পর্ক, মানে শুধু ভাই বোন তো নয়, শ্বশুরের দিতে কোনো আত্মীয়, দূরতম সম্পর্ক থাকলেও কিন্তু সরকারি কোনো এক জায়গাতে তার সেখানে নিয়োগ হয়নি। তো যদি সচিবালয় এত পরিমাণ আমার আমলা, যদি 70 বছর কারো নিয়োগ না হয়, তো সে সচিবালয় এখন কীভাবে সে হবে, সে সিনিয়র সচিব কীভাবে হবে? বলে আমরা দেখলাম বিগত সময়ে অনেক মানে উপযুক্ত ব্যক্তি যাদের কোনো প্রমোশন দেওয়া হয়নি, এবং 15 বছরে প্রমোশন বঞ্চিত লোকেরা এখন প্রমোশন পেয়ে অনেকেই সিনিয়র সচিব হয়েছেন। এই দিকটা কিন্তু সেটা হাতে গোনা কিছু সব মানুষ, বহু লোক তো ওএসডি হয়ে গেছেন, বহু লোক আবার চাকরি ছেড়ে দিয়েছেন। সুতরাং জামাত নিয়ে নিজের রাষ্ট্র ব্যবস্থা, এটা বলাটা মনে জাস্টিফাইড সঠিক বলে হয় না। দেখেন ফাজুল কবির সাহেব একজন সৎ মানুষ। আচ্ছা, উনি কি জামাতে কোনো পদে কখনো ছিলেন? কোথাও আছে কোনো দৃষ্টান্ত, কোনো একটা বৈঠক কোথাও? এই লোকটা নিরেট ভদ্রলোক। তার সাথে আমরা গিয়েছিলাম একদিন তার বাসাতে, উনি যখন রেদের আন্দোলন হয়েছিল গত বছরে, বললেন দেখো আমার এই কষ্টটা কেন করবো, আমি আমার বয়স এখন প্রায় 80-র কাছাকাছি, আমি বিদেশি নিবাসে আমি লেকচার দিতাম, আমি যখন আয় করতাম আমি তখন তার থেকে 10 ভাগ 1 ভাগ আমার কোনো ইনকাম এখন নাই, আমি কেন রাষ্ট্রযন্ত্রের ক্ষতি করতে যাব? এটি ওনারা একদম সৎ মানুষ, নিরেট পরিশ্রমী মানুষ। এই কথাগুলো ট্যাগ দেওয়া হয় কি, লোকগুলো কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। আমি মনে করি ওনার সাথে জামাতের কোনো পদেওয়ানে নাই, উনি নিরেট একদম তার সচিবালয় থেকে সততা দেখিয়ে তিনি দায়িত্বটা পালন করার চেষ্টা করেছেন। দেখুন, যেটা কথা বলেছেন যে নৌকার পক্ষে ভোট চান, এগুলো কোথায় আমি তো জানি না। আমি দেখলাম গত 2 দিন আগে আমার দেশে একটা ভুয়া ফটোকার্ড হয়েছে, কি এনসিবির অফিসের সামনে শিবির কি করেছে মানে করছে। দেখেন এটা আমাদের বলেছে যে এটা আমরা ভুয়া ফটোকার্ড, এটা নিয়ে সম্ভবত আপনার এখানে শোতে এসে নীলুফা চৌধুরী মণি তিনি রেফারেন্স দিয়েছেন। দেখলাম কালকে লক্ষ্মীপুরের যুগ্ম মহাসচিব এনি চৌধুরী উনিও বলেছেন একটা ভুয়া ফটোকার্ড যাচাই বাছাই। এটাকে যখন কথা বলেন রাজনৈতিক নেতারা, তখন এই দেশে আসলে কোনটা যে সত্য সেটা বুঝতে কীভাবে পাবেন? দেখেন, আমাদের দলীয় আমির বলেছেন ক্ষমা করা বিষয়টি শুরুর দিকে বক্তব্য, তিনি বলেছেন রাজনৈতিকভাবে বিগত 15 বছরে দল হিসেবে জামাত ইসলামী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের অফিসগুলো বন্ধ ছিল, এবার আমাদের দলীয় প্রতীক না হয়েছে, যে আমরা দলগতভাবে আমরা কোনো প্রতিশোধ নেব না বলেছেন, দলগতভাবে। কিন্তু কোনো ভিকটিম যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার ব্যাপারে ক্ষমা করার দায়িত্ব জামাতের আমিরেরও নাই। যে দলগতভাবে আমরা সাফার করেছি,
আমাদের অফিস বন্ধ, আমাদের নিবন্ধন নাই, এই যে জুলুমগুলো করা হয়েছে সেভাবে আমাকে পদক্ষেপ নেব না। লাস্ট আপনি বলেছেন যেটা যে মির্জা ফখরুল সাহেব আমাদের শাহিদ ভাই যুক্তি দিয়ে বলেছেন, দেখুন উনি একজন দলীয় মহাসচিব, আওয়ামী লীগের কথাবার্তা, বিএনপির কথাবার্তা বোঝা যায় এখন। আমরা তো যেহেতু আমি নিজেও তো এই এলাকার নমিনি, আমরা তো মাঠে ময়দানে যাই, আমরা দেখি জানি কাদের পৃষ্ঠপোষকতা, কারা সেখানে থাকতেছেন চলতেছেন। আমরা টকশোতে যাই বলি মানুষ বুঝে যে এলাকার আওয়ামী লীগ এখন কার মানে হেল্পিং হ্যান্ডে তারা এখানে বসবাস করতেছেন। উনি একজন দলীয় মহাসচিব, মহাসচিব তো ঠাকুরগাঁ গিয়ে আর এলাকার মহাসচিব হয়ে যান না। ওনার এই কথাটা ওনারা ভিতর থেকে বলেছেন এবং ওনারা এখন ভোটের মাঠে বুঝে ফেলেছেন যে ইসলামপন্থীদের যে একটা এখন সমঝোতামূলক ভোট হবে এবং ইউনিভার্সিটিগুলোতে যেভাবে বলা যায় যে ছাত্ররা তাদের ম্যান্ডেটটা যেভাবে দিচ্ছেন, এটা ওনারা গবেষণা করেছেন, জরিপও করেছেন। ওনাদের কাছে মনে হচ্ছে আগামী নির্বাচনে যদি বিএনপি ভালো করতে চায়, তারা এখন বুঝেছেন আওয়ামী লীগের ওই ভোট ছাড়া তাদের পক্ষে নির্বাচনে ভালো করা সম্ভব নয়। এটার ইতিহাস এখন বোঝা যাচ্ছে এবং সারা দেশের যে ইলেকশনের অবস্থাটা দেখুন, আমরা তো বলছি যদি ইলেকশনটা স্বচ্ছ হয়, বাংলাদেশের মানুষ, কারণ যাদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ আছে, যারা তিনবার দেশটাকে দুর্নীতিগ্রস্ত করেছেন, মানুষ এখন দিব্য সাক্ষী। তো এই যে বর্তমান যারা এখন চাঁদাবাজি দখলবাজির সাথে আছেন, আপনি হয়তো স্বীকার করবেন না, কিন্তু আমি জানি, আমার এলাকাও আমি জানি কে কী করছেন, কি হয়তো মানে ভয়ে কথা বলছেন নির্বাচনটা কোন দিকে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ আগের মতো এসে একটা দলকে ভোট দিয়ে জিতাই দিবে, এই চিন্তা এখন শেষ। এই জন্য এখন বিএনপির লোকেরা নানা মানে কলা কৌশলে, মানে ছোট হোক বড় হোক, যে আমরা মাফ করে দেবো, আমরা কি করব, আমরা হলো আপনাদেরকে দানের শেষ প্রতীক আপনাদের পাশে আছে, এগুলো মূলত আওয়ামী লীগের ভোট নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা। আমরা কখনো দেখেন, আমি যদি বলি পরশু দিন যেদিন এখানে তাদের রায়টা হয়েছে, হওয়ার কথা, রায় ঘোষণার দিন সকাল থেকে আমরা রাজপথে ছিলাম। এই বাড্ডা এলাকাতে বহু জায়গায় আমি নিজেও মিছিল করেছি। আমি গত মানে যেদিন তাদের 13 তারিখের রায়, আমরা কিন্তু খুব সক্রিয় কাউকে দেখিনি। দরকার ছিল এখন মানে ড্রাইভিং সিটে বসে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপিকে মাঠে স্ট্রং থাকা, কিন্তু আমরা কিন্তু মাঠে ময়দানের কর্মসূচিতে খুব স্ট্রং আমরা দেখছি না। ঠিক যেটা বলেছেন শুরুর দিকে যে আমরা বিএনপি জামাত নামিয়েছি, তো কারণ মানুষ তো আমাদেরকে মনে করে, কারণ মানুষ যদি অসহায় হয়ে যায়, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর এখনও যারা আছেন, দেখেন ওসি হয়তো আপনি ভালো পেয়েছেন, এসি ভালো পেয়েছেন, কিন্তু যারা এসআই কনস্টেবল সব কিন্তু আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া। এরা কখনো আগ বাড়িয়ে আওয়ামী লীগের ক্ষতি হবে তারা সেই কাজ করবে না বলেই আমরা দেখলাম, যেটা যখন আমরা প্রোগ্রাম করতাম বিগত মানে আওয়ামী লীগের আমলে রাস্তায় আমরা জানাতে পারতাম না, কোনো পুলিশ নেই। তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা একটা অংশ চাচ্ছেন যে আবার আওয়ামী লীগ আসুক, তারা সুবিধা ভোগ করুক, যার জন্য আমরা রাজনৈতিক দলকে মাঠে নেমে জনগণের পাশে থেকে। জি জনাব, আমি আপনার কাছে আরও একবার আসবো। তারেক, আপনার কাছে একটু ফিরতে চাই। ধন্যবাদ না দিয়ে আপনি জামায়াতের অধীনে বিচার চাচ্ছেন না, এটা কেন? আতিক ভাই যেটা বলছে যে একজন সাহসী চিফ প্রসিকিউটর যিনি সাহস করে দায়িত্ব নিয়েছেন, তাকে তো ধন্যবাদ দেওয়ার কথা, জানানো দরকার ছিল। তা আপনি ধন্যবাদ না দিয়ে কেন প্রশ্ন তুলছেন? সমস্যা হলো যে উনি বলছিলেন যে এটা তো জামাতের নিয়োগ দেওয়া চিফ প্রসিকিউটর না, আবার ধন্যবাদও দেন। ঠিক আছে, ধন্যবাদ কাদের জন্য? তো এটা একটু ভালো লাগলো। তো তারা বিচার করতেছে, কিন্তু দেখেন এ কে এম আনোয়ার ময়মনসিংহ 9 আসনে জামাতের মনোনীত এমপি প্রার্থী, সে বলতেছে আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে আপনাদের জেল জুলুম খাটতে হবে না। আপনি না চিনলেও পরিচয় বললাম। ময়মনসিংহ 9 আসনে জামাতের মনোনীত প্রার্থী এ কে এম আনোয়ার, ছবি দেখতে দিয়ে দিচ্ছি। আরেকজন চট্টগ্রাম 19 আসনের জামাতের পদপ্রার্থী জামাত শফিউল আলম সাহেব, তিনি বলতেছেন আওয়ামী লীগ হয়তো এখন বুঝতে পারবে জামাত কখনোই তাদের দুশ্মন ছিল না। তো আমার কাছে অদ্ভুত লাগছে, সবাই চাচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে না আসুক, কিন্তু সবাই মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসতেছে। এত ভালোবাসা আমার কাছে বিষয়টা এরকম লাগতেছে, পরকে লাগতেছে। ঠিক আছে, মানে সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এনসিপি। এই যে হাবিবুল্লাহ কাঁচপুরি ওলামা লীগের সভাপতি, দেখলাম যে হাসনাত আবদুল্লাহ তার সাথে মিটিং করতেছে। ঠিক আছে, এমনি কিন্তু জোরের সাথে বলতেছে যে আওয়ামী লীগের হাড্ডি উড্ডি ফাড়াই দেবে। ঠিক আছে, কিন্তু যায় হাবিবুল্লাহ কাঁচপুরির সাথে মিটিং করতেছে।
এই যখন অবস্থা, এটাকে 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 গণতন্ত্রের মধ্যে নোংরামি বলে, ঠিক আছে, এবং এটা হওয়া উচিত না। আপনি দেখেন, ধরেন জাতীয় পার্টি আমরা বলছি ও আওয়ামী লীগের দোসর। কেন? 18 সালে 24 সালে তারা আওয়ামী লীগের সঙ্গে ভোট করছে, দোসর। আচ্ছা, তাহলে কি করতে হবে? এখন জাতীয় পার্টিকে নির্বাচনের বাহিরে রাখতে হবে। খুব ভালো কথা, আওয়ামী লীগের দোসর। আচ্ছা, 24 সালে যারা ভোট দিছিল, সেই ভোট দেওয়া মানুষগুলো তো আওয়ামী লীগের দোসর, কারণ আওয়ামী লীগের আহ্বানে তারা ভোট দিতে গেছে। তো প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাদেরকে প্রার্থী হতে দেবেন না আওয়ামী লীগের দোসর হওয়ার কারণে। কিন্তু আপনি তো ভোটার যারা ভোট দিচ্ছে তারাও তো আওয়ামী লীগের দোসর, তাকে ঠিকই আপনি চাচ্ছেন মনে প্রাণে। তার মানে কি? তার মানে আপনি চরম অগণতান্ত্রিক একটা ব্যবস্থাপনায়, অগণতান্ত্রিক ব্যক্তিত্ব, অগণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া, যে রাজনৈতিক প্রক্রিয়া একই নির্বাচনে ভোট দেওয়ার কারণে সেই ভোটারদেরকে আপনি ঘৃণা করতেছেন না, ভালোবাসতেছেন, কিন্তু ওই নির্বাচনের প্রার্থীকে আপনি চাচ্ছেন যে সে প্রার্থী হতে না পারুক। এটা কি শুধুমাত্র আপনি আপনার প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা ফাঁকা রাখার জন্য এটা করছেন না? দেখেন, আমরা বারবার বলেছি সেই ফ্যাসিবাদের সময় বা আওয়ামী লীগের সময় ভোট বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে, এটা আমরা বলেছি। সেই সময়েও আমি অনশন করেছিলাম, অবস্থান কর্মসূচি করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। তখন তারা আমাদেরকে তাচ্ছিল্য করেছিল, হেসেছিল, ঠিক আছে। এবং এই হাসনাত আবদুল্লাহ বলেছিল যে ওই যতদিন বিএনপি বিরোধী দল আছে ততদিন নির্বাচন না হোক, ঠিক আছে, এরকম করে বলেছে। আজকে তারা গণতন্ত্রের ব্যাপক বড় বড় মানদণ্ড হয়ে গেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে ধুমায় গালি দিচ্ছে, আবার সেনাবাহিনীর এপিসিতে ওটা পালাচ্ছে। তো এই হলো তাদের মানসিক অবস্থা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা কোনোভাবেই এই রাজনীতির ময়দানে এই বয়ানটা দিতে পারি না যে এই অপরাধের কারণে তাদেরকে আমরা জনগণের ম্যান্ডেট নেওয়ার যে একটা সিস্টেম ব্যবস্থাপনা, একটা ভোটের ব্যবস্থাপনা, ভাই আপনি বলতেছেন যে হলো অমুক ফ্যাসিস্ট, অমুককে আমরা ভোটে আসতে দেব না। জনগণকে এটা বলে, জনগণকে এটা চায়। তাই যদি চায় তাহলে তাদেরকে সেই জায়গাতে জনগণকে একটু বলার সুযোগ দিতে হবে না? এইরকমভাবে আজকে যারা দেশের আমানতটা নিল এই জুলাই গণঅভ্যুত্থানের পরে, বলতেছে তাজুল ইসলাম ভাইকে ধন্যবাদ দিতে হবে। আচ্ছা, এই জুলাই গণঅভ্যুত্থানে যত মামলা আছে, এই মামলার যারা আসামি হয়েছে কত ভাগ ভুয়া বলা যেতে পারে? কত ভাগ? আমি বলি অন্তত 90 ভাগ ভুয়া। আরও যদি বলি 98 ভাগ মামলাই হলো ভুয়া ব্যক্তির বিরুদ্ধে। যার গুলিতে নিহত হয়েছে সে ছাড়া সবাই মামলার আসামি। তাহলে তাজুল ইসলাম ভাইকে আমি কেন ধন্যবাদ দেব? কেন ধন্যবাদ দেব? যদি অধিকাংশ মামলায় যদি ভুয়া হয়, সেই ভুয়া মামলা ঠেকানোর জন্য কোনো বন্দোবস্ত তো ছিল না। এবং এই ভুয়া মামলাগুলোর আটক প্রক্রিয়া থেমে আছে, যে না এগুলো আটকও করা যাবে না, বুঝতে পেরেছেন? এবং এগুলোকে জামিনও দিয়ে দিতে হবে। পুরোটা মামলা, জুলাই গণঅভ্যুত্থানের মামলা, মিনিমাম কোনো কোয়ালিটি নাই, এটা কোনো কোয়ালিটির মধ্যেই পড়ে না। পঞ্চগড়ের একজন মানুষ নিহত হয়েছে, চাঁদপুরের মানুষকে মামলা দিছে। আমি নিজে একটা মামলা নিয়ে ডিল করেছি বলতে আমাদের একজন সহযোদ্ধা, সে গণঅভ্যুত্থানের মধ্যে পটুয়াখালীতে লাইভ করতেছিল গণঅভ্যুত্থানের পক্ষে। চাঁদপুরের একজন বাবা মামলা দিয়েছে, তার সন্তান উত্তরাতে নিহত হয়েছে, বুঝছেন? সে যদি পটুয়াখালীতে ওই দিন লাইভটা না করতো, ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতাম যে সেই গুলি করছে তাকে, তাই না? কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখালাম আদালত এবং সেই বাবাকেও জিজ্ঞাসা করলাম, আপনি যে এই যে কামরুল ইসলাম সাহেবের বিরুদ্ধে মামলা দিলেন, আপনি চাঁদপুরের একজন ব্যক্তি হয়ে পটুয়াখালীর নামে মামলা দিচ্ছেন, ঠিক আছে, তো আপনি এই কাজটা কি ঠিক করছেন? কই সে কে? তাকে তো আমরা চিনি না। যে আমি আসবো। এই হলো জুলাইয়ের মামলার এই যখন অবস্থা, তখন ধন্যবাদ দিতেই হবে। ধন্যবাদ যারা এই কাজগুলো করছে, ধন্যবাদ। তারা কি খুব সুনাম কুড়াইছে? এই যে এনসিপি নেতা, এই যে কেরানীগঞ্জের একজন, একটা বাচ্চাকে মৃত দেখিয়ে গণঅভ্যুত্থানের মামলা করিয়েছে এবং তার নামে টাকা উঠাইছে, এবং সেই পরিবারকে বলতেছে আপনারা যদি এখন মুখ খোলেন, আপনি তো মারা গেছেন, মুখ খোলেন তাহলে আপনার জীবন জাহান্নাম হয়ে যাবে, এবং এটা জাতিসংঘে চলে গেছে, আপনার ছেলে মৃত। এই যখন এই জুলাই গণঅভ্যুত্থানের মামলার একটা হযবরল অবস্থা,
ধন্যবাদ মানে পেয়ে যাবে, তাই মানে না? এর জন্য আসলে দায় কে? মানে এই যে এই পরিস্থিতিগুলো যে আমি দায়ী, আমরা সবাই দায়ী। আমাদের হাতে যাদের আমানত ছিল, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের মানুষ স্বপ্ন দেখেছিল, বুক ভরা স্বপ্ন। প্রবাসীরা বারবার বলেছে ডক্টর ইউনূস 10 বছর থাকুক, 5 বছর থাকুক, তারা চান প্রাণ দিয়ে এটা নিয়ে লড়াই করছে যে থাকুক থাকুক। কিন্তু যেই ব্যক্তিকে থাকতে বলতেছে সে কি তার আবেগ রক্ষা করতে পারছে? সে কেন 666 কোটি টাকা কর মাফ নিল? সে কেন গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের মালিকানা ছিল 25%, সেখান থেকে কমিয়ে 10% করলো? সে তো লোভ সামলাতে পারে নাই। যেই আসিফ নাহিদের উপরে মানুষ ভরসা করলো, যে ভালোবাসলো, তারা কি সেই ভালোবাসার দাম দিছে? তার এপিএস এর নামে এখন কেন কথা উঠছে? তারা কেন শত শত কোটি টাকার এই আসিফ বলতেছে 20 কোটি টাকা না হলে নির্বাচন করা যায় না। সেই আসিফ আজকে বলতেছে যে ঢাকা 10-এ নির্বাচন করবে। তার মানে কি 20 কোটি টাকা ম্যানেজ হয়ে গেছে? কই থেকে পাইছে? আজকে আমরা বিএনপির সাথে জোটবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করছি। এখন বিএনপির সাথে এনসিপি জোট করলেই আমরা সেটাতে সমর্থন করব? চরিত্র বিক্রি করে দিছি নাকি আমরা? এত সহজ? গত পরশুদিন এনসিপির সদ্য বহিষ্কার নেতা মুনতাসির মাহমুদ তিনি কিন্তু লাইভ করেছেন ফেসবুকে এবং বলছেন যে এনসিপির নেতা আক্তার হোসেন এবং আরও বেশ কয়েকজনের নামে কিন্তু তিনি অভিযোগ করেছেন 14 মাস পরে একটি দলের প্রতি যাদের খুব আস্থা ছিল, দেশের মানুষের কথা বলছে, আপনাদের প্রতি অনেক আস্থা ছিল মানুষের, কিন্তু সে আস্থার জায়গাটা ধরে রাখতে পারছে না কেন তারা? আমি অনেক ধন্যবাদ। মুনতাসির বেসিক্যালি একটু জামাত ঘেঁষা, তো এই জন্য এনসিপি তাকে সেখান থেকে বের করে দিছে। এবং যেহেতু এনসিপি বিএনপির সঙ্গে জোট করবে, সেহেতু তাদের মধ্য থেকে জামাত ঘেঁষা যারা আছে তারা একটা ডিস্টার্ব করবে, সে জায়গা থেকে তারা এটা ক্লিয়ার করবে, পরিষ্কার করবে। কিন্তু মুনতাসির মাহমুদ নিজেও একজন মানে করাপ্টেড ব্যক্তি, এবং সে রেড ক্রিসেন্টের মতো জায়গায় উপপরিচালক হয়ে গেছে এই গণ অভ্যুত্থানের পরে। যার মিনিমাম অভিজ্ঞতা ছিল না এই ধরনের চাকরি করার, সে রেড ক্রিসেন্টে গিয়ে উপপরিচালক হয়ে যায়। এবং রেড ক্রিসেন্টের মতো একটা জায়গায় এই মুনতাসির মামুন, এনসিপি, মাহফুজ আলমের ভাই মাহবুব আলম, তারা সবাই মিলে মব সৃষ্টি করলো। একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তারা দেখিয়ে দিল যে সেইটাও নিরাপদ না এই বাংলাদেশে। এটা কি শাহেদ আলম ভাই, এটা কি সঠিক কাজ হয়েছে? এখানে মব সৃষ্টি করেছে যেভাবে, এবং এই স্টাইলে প্রত্যেকটি জায়গায় এনসিপির নেতা কর্মীরা মব সৃষ্টি করেছে। সেটা ব্যাংক হোক, কলেজের অধ্যাপক, প্রিন্সিপাল, যখন যাকে সরাতে হবে তাকে একটা মব সৃষ্টি করছে। এবং তার প্রত্যেকটা মবের পিছনে ব্যাকগ্রাউন্ডে ফিন্যান্সিং আছে। আর এক গোষ্ঠী বলেছে অমুককে সরাতে হবে, এত টাকা দিলাম, তোমরা একটা মব সৃষ্টি করো, সেখানে কেওয়াস টেওয়াস কইরা। এবং একজন শিক্ষক হার্ট অ্যাটাক করেছিল, হার্ট অ্যাটাক করেছে, এই যে তাকে জোর করে পদত্যাগ করাতে হবে। এই যে একটা দেখেন বাংলাদেশ কি একটা অসহায়। গণ অভ্যুত্থানের পর এটা আশা ছিল যে জায়গায় জায়গায় মব সৃষ্টি হবে। আরে ভাই, কেউ যদি আওয়ামী লীগের সঙ্গে গিয়ে ছবি তোলে, আওয়ামী লীগের সরকারের সময়ে সে শোক দিবস পালন করে, তাহলে সে আওয়ামী লীগের দোষর হয়ে যায় নাকি? সরকারি চাকরি করে না, তাকে চাকরি করতে হবে না? আওয়ামী লীগ হলেই তাকে সেখান থেকে নামায় ফেলো, তাদের জীবিকার অধিকার আছে না? তারা কি এখন সব বাদ দিয়ে, তাদের সব কর্মসংস্থান থেকে বাদ দিয়ে তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব কেড়ে নিতে হবে নাকি? ধন্যবাদ আপনাকে। জনাব শাহেদ, একটু ফিরতে চাই আপনার কাছে। তারেক ভাই অনেকগুলো প্রশ্ন রাখলেন যে হত্যা চেষ্টা মামলা যেগুলো দেয়া হচ্ছে জুলাইয়ের, সেগুলো হচ্ছে 98% ভুয়া বলছেন। আমরা দেখেছি যে গত 13 নভেম্বর এক নারীর উপরে কিন্তু মব তৈরি করা হয়েছিল ধানমন্ডি 32-এ। পরবর্তীতে তিনি মবের শিকার হয়েছেন, তাকে আবার পুলিশে দেওয়া হলো, তিনি আবার চলে গেলেন জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে। বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, আমি এইসব ছোটোখাটো মানে এইসব বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এগুলা আমি মনে করি যে একটা রাষ্ট্রীয় অদক্ষতা, এবং 1 বছর খুব অল্প সময়, যেই সময়ে যে আপনি সব কিছু আগের সিস্টেমকে পরিবর্তন করে ফেলতে পারবেন না। আমাদের চাওয়া ছিল, ওই যে আমরা বলি যখনই নতুন সরকার আসে আমরা মনে করি যে এই সরকার সব সমস্যার সমাধান করে দেবে। সংস্কার নিয়ে নাহিদ ইসলাম ঠিকই বলেছিলেন যে মানে এই জামায়াত ইসলামী পিয়ার করে রাজনীতি করে মানুষের মনোজগৎ এতটা ব্যস্ত রেখেছিলেন যে দেশের যে সংস্কার, সেই সংস্কার প্রক্রিয়া আসলে নজর দেওয়া হয়নি। আজকেও জামায়াতে ইসলামীর যে রাজনৈতিক এজেন্ডা, গণভোট, এটা সেটা দেখুন, আমি সংস্কার বুঝি হচ্ছে এটা যে একজন নাগরিক তিনি মত প্রকাশ করবেন, ভিন্ন মতের কারণে তিনি মবের শিকার হবেন না। একজন নাগরিক, তাকে রাস্তা থেকে ধরেই হত্যা মামলা দেওয়া হবে না।
একবার হত্যা মামলা দেওয়ার ফলে তার পরিবার এবং তার যে সমস্ত ইকোনমিক সিস্টেম কিভাবে কলাপস করে, যার বেনিফিশিয়ারি হয় রাষ্ট্রের এই মধ্যস্বত্বভোগীরা, উকিল, অ্যাডভোকেট, বিচারক এবং পুলিশ, মানুষটা নিশ্চয় হয়। সো আমার কাছে সংস্কার মানে আমি বুঝি যে একটা দেশে এমন বিচারণ ব্যবস্থা থাকবে আল্লাহর পরে যেন বিচারাঙ্গনের প্রতি মানুষের আস্থা থাকে। এটা যদি আমি করতে পারি, এটা আমার নাম্বার 1 সংস্কার। নাম্বার না, এটা নাম্বার 1 না, এটা হচ্ছে 3টা সংস্কারের একটা বড় সংস্কার। যে বিচার আলায় হবে, এইখানে যেন মানুষ মনে করতে পারে যে আমি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আশরাফুল মখলুকাত, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ এবং আল্লাহ আমাকে বিচার করবেন। আর দুনিয়াতে যদি কেউ বিচার করবে তাহলে যে আদালত বিচার করবে আমি তার প্রতি বিশ্বাস রাখি। তা আমরা কি আদালত ব্যবস্থা তৈরি করতে পারছি যে আমরা মনে করতে পারি যে না, আমি এখানে ন্যায় বিচার পাবো? আমাকে যে উদাহরণ দিলেন, আমি বলছিলাম 3টে সংস্কারের কথা। আরেকটা হলো 5 বছর পরপর নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক আর দলীয় সরকারের অধীনে যেইভাবে নির্বাচন হোক। ভারতে তো দলীয় সরকারের অধীনেও নির্বাচন হয়, সেখানে তো মানুষ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে না। আমেরিকাতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে না। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আসছে এই কারণে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার অসুখকর আমাদের কিছু অভিজ্ঞতা আছে। সেই কারণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি 5 বছর পরপর নির্বাচন হয় তাহলে কোনো সরকার আর স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকে না, কেননা 5 বছর পরপর তাকে জনগণের কাছে যেতে হবে। শেখ হাসিনা ফ্যাসিস্ট অথবা মাফিয়া হয়েছে যে 15 বছর ধরে একটানা ক্ষমতায় থাকার সুযোগ তৈরি করেছেন বলে, তার জনগণের ভোটের প্রয়োজন ছিল না বলে। সুতরাং এটি হলো 2 নাম্বার সংস্কার। প্রথম তো আমি কি বলেছি, একটা হলো যে বিচারাঙ্গন, আদালত যেন হয় স্রষ্টার পরে শ্রেষ্ঠ ন্যায় বিচার পাওয়ার জায়গা, সেই কনসেপ্ট এবং পথে হাঁটা। দ্বিতীয় হলো 5 বছর পরপর নির্বাচন যেন জনগণের কাছে 5 বছর পরপর যেতে হয়। আর তৃতীয় বিষয় হলো যে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দলীয় পোশাক পরে, দুঃখিত, যারা সরকারের পোশাক পরে এমন আচরণ আমার ওপর করবে না যেটা দলীয় পোশাক দলের কর্মীরা যেই ব্যবহার করে, যেমন ছাত্রলীগ, যুবলীগের মানে হেলমেট, হোন্ডা লীগের যে চরিত্র, সেইটা যেমন তারা ছাত্র অবস্থায় করেছে, ছাত্র অবস্থার পরপরই এই নানান প্রভাব সৃষ্টি করে তারা ক্ষমতায় যেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়ে ওই একই চরিত্রটার বহিঃপ্রকাশ তারা করেছে, লাঠি অত্যাচার করেছে সরকারি পোশাক পরে। তো তাহলে আমি সরকারি পোশাক, সরকার তো সবার, বিরোধী দলের যা, সরকারি দলের যা, একজন নির্দলীয় মানুষের তাই। এই 3টা বিষয়ের যদি সংস্কার করা যেত, এটাই আমার কাছে সংস্কার। এর বাইরে যা হয়েছে সব কিছুই কালক্ষেপণ। এবং আপনি যখন, একটা কথা আছে না, আপনি মাছ ধরবেন, আপনার টার্গেট যদি নির্দিষ্ট থাকে আপনি সেখানে করতে পারেন, কিন্তু পুরো পুকুর জুড়ে যদি আপনি জাল ফেলেন, ঠিক আছে, আপনার না উঠবে মাছ, না উঠবে আপনার টার্গেট। তো এই 3টা জায়গায় যে বড় সংস্কার করার দরকার ছিল সেই দিকে ফোকাস না করে এত দিকে ফোকাস করতে গিয়েছে যে পুরো জিনিসটাকে এখন একটা হাস্যরাস বানিয়ে ফেলছে। আমার মনে হয় 2 দিন পরে মানুষ এখনই রাস্তাঘাটে গ্রামে গেলে কিসের সংস্কার বলেন আপনারা? আপনার মনে আছে কি না, এর আগে যখন 11 সরকার আসলো ওই সময় সংস্কার শব্দটা কত ইতিবাচক ছিল, মানুষ সংস্কার চায়। পরে দেখা গেল যে মানুষ সংস্কারপন্থী বলে একটা গালি বের করলো, না ও সংস্কারপন্থী মানে এটা গালি, বহিষ্কার করে দাও। বহিষ্কার মানুষ এখন করছে বহিষ্কার ওই সময়। এখন এই যে লেবু কসলাতে কসলাতে এমন করেছেন যেখানে সাধারণ মানুষ বিচার পাচ্ছে না, হত্যা মামলা দেওয়া হচ্ছে যাকে তাকে ধরে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এগুলো তো সংস্কার না। এই যদি রাজনীতি হয় তাহলে সংস্কার শব্দটা, ইতিবাচক শব্দটাই বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে একটা গালিতে পরিণত হবে, যেটা এরই মধ্যে পরিণত হয়েছে বলে আমি মনে করি। আরেকটু জানতে চাই আপনার কাছে যে তারেক ভাই যেটা বললো যে জামায়াতের এক নেতা বলেছেন যে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের যে জেল জুলুম সেটা করতে হবে না। আবার মির্জা ফখরুল ইসলাম তিনিও কিন্তু এরকমই কিছু বলেছেন। তাহলে কি দুদলই কি আওয়ামী লীগের ভোট চাইছে, মানে লজ্জায় বলতে পারছে না? বিষয়টা কি এরকম? এখানে লজ্জার কিছু নাই। আমি বারবার বলছি, এটাও মনে হয় যে আমি লেখালেখির মাধ্যমে স্পষ্ট করেছি যে ভোট ইজ এ নাম্বার গেম। আপনাকে দিন শেষে নাম্বার নিয়ে কথা বলতে হবে। নাম্বার গেমটা কেমন? আপনি 150 পেলে সরকারি দল আসন, 300-র মধ্যে আপনি 149 পেলে আপনি বিরোধী দল। একটা আসন হচ্ছে নিয়ামক। বাংলাদেশে প্রামাণ্য সংসদ বলে একটি গবেষণা হয় 3টি সংসদ নির্বাচনের উপরে। সেখানে দেখা যায় যে
28 থেকে সম্ভবত মানে 28 থেকে 5,000 ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছে এরকম 33 না 37 জন। একজনের সাথে যে জিতে এসেছে 28টা ভোটে 28 ভোটে জিতেছে এবং 5,000 ভোটে জিতেছে এরকম 33 না 37 জন এমপি বেরিয়ে গেছে। তো দেখুন আজকে আবার ওখানে যে বলেছি আমি যে 150 সংসদীয় আসন পেলে আপনি সরকারি দল, 149 পেলে আপনি বিরোধী দল, 37টা আসন তো কম না, তাই না? তো সেখানে আপনাকে যখন একটা এরকম নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে যেখানে জামায়াত এবং বিএনপি সমানে সমানে টক্কর দিচ্ছে মনে হচ্ছে, জরিপ এবং আতিকুর ভাইয়ের কথা যদি সত্যি হয় যে না নির্বাচন আসলে জনগণ বুঝিয়ে দিবে, তো সেইখানে তো বাংলাদেশে যে অন্তত 15% আওয়ামী লীগের ভোট, এই ভোট তো একটা বাস্তবতা। এই 15% ভোটের মধ্যে আমি ধরলাম যে 5% ভোট তারা ভোট শেখ হাসিনার নির্দেশ মেনে তারা ভোট কেন্দ্রে যাবে না, কিন্তু আর যে 10% ভোট এবং বাকি 2-3% হিন্দু ভোট, 17% ভোট, এই 17% ভোটের অন্তত 10% যদি জামায়াত ইসলাম না পায় তাহলে জামায়াত ইসলাম সরকার গঠন করতে পারার মতো ক্যাপাসিটি নাই। আর বিএনপির দরকার এই 10% ভোটের মধ্যে তার নিজস্ব ভোট ব্যাংক যেহেতু বড়, অন্তত আরও 5% ভোট যেন তাদের পক্ষে নিতে যায়। সুতরাং ইটস অল অ্যাবাউট নাম্বার গেম, এবং এই নাম্বার গেমটা দুটো রাজনৈতিক দলই বুঝেছে বলেই তারা এটাকে আমি দোষের কিছু দেখি না। কেননা আমি বারবার বলছি যে যার হাতে রক্তের দাগ নেই, যার হাতে ধর্ষণ হত্যাযজ্ঞের দাগ নেই, সে বাদে এই দেশের সমস্ত জনগণকে আপনার রাস্তায় নিতে হবে এবং এই নির্বাচন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে ইনক্লুড করতে হবে। আপনি যদি তাদেরকে দূরে রাখার রাজনীতি করেন, ভোটদানে বিরোধী রাখার রাজনীতি করেন, বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না। সুতরাং সবাই মিলে আওয়ামী লীগের এই যে নিষ্পাপ এবং সফট আওয়ামী লীগের যে ভোট আছে সেটা টানবে, এটাতে আমি দোষের কিছু দেখি না, ইতিবাচক হিসেবে দেখি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আতিক ভাই, আসতে চাই আপনার কাছে আরও একবার। প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আপনারা সেই ভাষণের পরে প্রতিক্রিয়া দিয়েছেন, বিএনপি প্রতিক্রিয়া দিয়েছে। আপনাদের দলের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে ঘোষিত ভাষণ সংশোধন করতে হবে এবং তিনি এটাও বলেছেন যে বর্তমান উপদেষ্টা বা বর্তমান সরকার সংবিধানে নেই। যদি সংবিধানে না থেকে থাকে তাহলে এই সরকারের অধীনে তো আপনারা দীর্ঘদিন আলোচনা করছেন, আবার দাবি দাওয়া তুলছেন। দেখুন এখানে দুইটা পার্ট। আমাদের এই জুলাই সনদ যখন থেকে হয়েছে, আমরা আমাদের একটা জোট থেকে কিংবা একটা অ্যালায়েন্স থেকে আমরা কথা বলেছি, আর বিএনপি কথা বলেছে। যেদিন প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন, দেখলাম বিএনপির যারা নেতারা সালাউদ্দিন আহমেদ সহ নেতিবাচক কথা বলেছেন, তার আগে প্রতারণার আশ্রয় নেওয়ার কথা বলেছেন, কিংবা নিজের জুলাই সনদ নিজে লঙ্ঘন করেছেন। আবার দেখলাম রাতের বেলা ওনারা ধন্যবাদ জানিয়েছেন, এটা আপনি খেয়াল করেছেন। জামাত ইসলামী সহ যে 8 দল তারা রাজপথে আছে 3 থেকে 3.5 মাস যাবৎ। আমরা এখনও কিন্তু বলেছি এবং আমরা এটি দায়িত্ব নিয়ে বলেছি যে গণভোটটাকে আপনি আগে দিবেন। কারণ দেখুন আমরা বলি দুই ধরনের বিষয়। আমরা এটা এখনও আমরা মনে করি একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে আমরা আছি। কারণ এবার যদি আমরা রাষ্ট্র সংস্কারটাকে সঠিকভাবে করতে না পারি, আমাদের শাহেদ ভাই এখন বিদেশ চলে গেছেন না, ওনারাও কিন্তু সাফার করেছেন যতটুকু আমি জানি। শাহেদ ভাই কিছুদিন আগে এসেছেন, অনেক সাংবাদিক কিন্তু সাফার করেছেন। যদি আমরা এটাকে পরিবর্তন করতে না পারে সঠিকভাবে, আসলে আবারও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে কোনো না কোনো পর্যায়ে তাকে এটার জন্য সাফার করতে হবে। আমরা বলেছি যে এই সরকারের যে ভিত্তিটা হলো, আপনি যদি যখন জুলাই সনদটাকে আপনি করে দেবেন আইনি ভিত্তি, তখন সরকারের ভিত্তিটা মজবুত হয়ে যায়। যে ওই যে বললাম লেখা থাকবে সেখানে কীভাবে হলো, এবং যখন সরকারের ভিত্তি মজবুত হবে তখন একটা গণভোট হয়ে যাবে। তবে যাতে আগামী দিনে এই সরকারকে নিয়ে কোনো কোশ্চেন তুলতে না পারে, সরকারের যে সেফ জায়গাটা, তার জন্য হচ্ছে আপনার গণভোট দিয়ে সরকারকে আপনি যে আমি ঠিক আছি, এই প্রেক্ষাপটে আমি এসেছি, আমি তোমাকে এখন ভোট দিচ্ছি। আর যেটা আমাদের ভাই আজকে আপনার আলোচকরা সবাই খুব পজিটিভ মাইন্ডে কথা বলছেন, ভালোই লাগছে আমার কাছে। শাহেদ ভাই অনেকগুলো যুক্তি কথা বলেছেন, এগুলোকে আমাদেরকে মেনে নেওয়ার মতো মনে বলবো আমি। তো যেটি বলেছেন যে মির্জা ফখরুলের, দেখুন মির্জা ফখরুল সাহেব তো একদম জাতীয় নেতা, আর দুজন ব্যক্তিদের আমি চিনি না। আমাদের তো জামাতের নির্বাহী আছে, কর্মপরিষদ আছে, সুরা আছে, এর ভিতরে প্রায় 400-500 ভলিউম যারা নীতি নির্ধারণী ফোরামের।
এখন কোথায় একটু কোন ছোট নেতা করে জানতে চাই, কোথায় কোন নেতা মাইক পেয়ে কি বলছেন এটা আসলে ধরার মতো বিষয় না। কোথায় মহাসচিব পর্যায়ের লোক তা অবশ্য ঠিক। আর যাকে আমরা চিনিও না মনে করেন বলতে পারে না মাইক সবার সামনে আছে ভিডিও আসতেছে বলে ফেলেছেন এটাকে ইসলামের ভোট চাচ্ছে, এই আওয়ামী লীগের ভোট না চাচ্ছেন না সেই নাকি? হিসাবটা ভিন্ন। শুনে রাজনৈতিক ময়দানে সবাই কিন্তু আমরা মনে করি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া, তাদের মামলা তুলে নেওয়া এই জাতীয় কোনো ইস্যুর সাথে জামাত ইসলামী দলগতভাবে একমত নয়। এটা আমরা বলেছি, মামলা নিয়ে বলেছেন এই ব্যাপারে আমি দ্বিমত করছি না। অনেক ভুয়া মামলা হয়েছে এবং আমাদেরকে সংগঠন বলেছে যে অপরাধী বাচিত কারো বিরুদ্ধে মামলা করা যাবে না। আপনি জানেন, একটু যোগ করতে চাই, আপনি জানেন যে অনেক মামলা বাণিজ্য হয়েছে, আর আমার দলের নেতাও কিন্তু মামলার আসামি হয়েছেন, পলিটিক্যাল মামলা। আমি একটু যোগ করতে চাই। চাঁপাই নবাবগঞ্জের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে মানুষ আগামীতে আর জামায়াতের ভোট পাবেন না, কারণ জামায়াতের প্রতি মানুষের অবিশ্বাস তৈরি হয়ে গেছে। বিগত সময়গুলোতে 5 থেকে 6% ভোট পেয়েছিল, এখন কি সেটা রাতারাতি 51% হয়ে যাবে? শুনেন আমি বলি, আচ্ছা বলেন তো, মাঠে দুই দল যখন খেলে, ভালো খেলে, তখন গোল দেওয়ার চেষ্টা করে কারা? ভালো দল। বিএনপি এখন ডিফেন্স খেলতেছে, গোল ঠেকাচ্ছে। কারণ এখন আপনি দেখবেন যত আলোচনা করে সব জামাত 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 নেই, তার নিজস্ব কোনো রাজনীতি নাই। 5-6% গোল দেবার চেষ্টা করছেন আপনারা, আর বিএনপি গোল ঠেকাচ্ছে। ওটাই তো মনে হচ্ছে এখন, কারণ বিএনপি যারা বক্তব্য দেন আপনার এই সব নেতারাই জামাত। তার মানে হচ্ছে কি এখন আমরা স্ট্যান্ডিং পজিশনে আছি, গোল আমরা দিব, এখন ঠেকানোর জন্য খালি ডিফেন্স করতেছে 5-6%। এটাকে বিশ্বাস করবে এখন জামাতের 5-6% ভোট আছে? বরং বিএনপি এখন কি করে মানুষকে বিভ্রান্ত করবে। এই দেখুন, আমরা নাকি ধর্ম ব্যবসা করি, আজব কথা। আমাদের দলটাই হলো ইসলামী দল, মানে ওনারা ওনাদেরটাকে এখন আড়াল করার জন্য ন্যারেটিভ দাঁড় করান। দেখুন বাংলাদেশে আমি যেটা বলি, যদি বিএনপি নতুন রাজনৈতিক এজেন্ডা সামনে নিয়ে আনতে পারে, এই 14-15 মাসে মানুষের বিএনপির কাছ থেকে ভালো কিছু পায় নাই, এই খালি নেতিবাচক কথাবার্তা বলে। জামাত জামাত জিকির করতে 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 আওয়ামী লীগের পতন হয়েছে। বিএনপি যদি জিকির করতে থাকে ন্যারেটিভভাবে, বিএনপিকে কিন্তু কড়া মূল্য দিতে হবে সময়ের ব্যবধান। ধন্যবাদ আপনাকে, কতটুকু বলবো আমি। ধন্যবাদ আপনাকে। জনাব শাহেদ ভাই, একটু ফিরতে চাই যে জামাত জামাত জিকির করতে যে আওয়ামী লীগ ধরাশায়ী হয়ে গেছেন, দেশ থেকে চলে গেছেন, বিএনপিরও কি সেই একই দশা হবেন কিনা? কারণ তিনি বলছেন যে বিএনপি শুধু এখন জামাতকেই সমালোচনা করছে। ছোট করে একটু জানতে চাই। না, ছোট করে আসলে এটার মধ্যে আমি চাইলে ওনাকে দারুণভাবে উত্তর দিতে পারতাম, কিন্তু আমি সবার প্রশ্নের তো উত্তর দিব না, সবার মতামতের উত্তরও দিব না, সেটা আমার উচিত না। তবে আমি এটা মনে করি, ওনারা যেমন জামাত জামাত করছে, যে জিকির করছে, তেমনি আব্দুল্লাহ তাহের সাহেব বললেন যে 3 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এমন সরকারকে ভোট দিয়েন না, যে যার একটা সরকার তাদের 2জন শীর্ষ নেতা ছিল, মন্ত্রী ছিল, এবং তারা এই জামাত এবং বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এটা শেখ হাসিনার বয়ান, বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এখন শেখ হাসিনার অবর্তমানে আব্দুল্লাহ তাহের সাহেবরা শেখ হাসিনার ভূমিকায় নেমে গিয়েছেন বিএনপিকে। এগুলো শুধু মুনাফিকের রাজনীতি, এটা হচ্ছে নিমক হারামের রাজনীতি। 17টা বছর যাদের ছায়াতলে থেকে আপনারা টিকে ছিলেন রাজনীতির মাঠে, আজকে এই দুধ কলা দিয়ে সাপ পোষার মতো একটা অবস্থা হয়ে গেছে। সো এটা যারা রাজনীতি করেন তারা এটার উত্তর দেবেন, আমি এটার উত্তর দিব না। কিন্তু আমি এটার মধ্যে দিয়েও, আমি যেহেতু অত্যন্ত ইতিবাচক মানুষ, আমি পজিটিভ রাজনীতির দেখি, আমি এটাও একটা ইতিবাচকভাবে দেখি। দেখুন, আজকে যদি বিএনপি জামাত, যে ওনারা যে ভাবছেন যে ওনারা গোল দেওয়ার মুডে আছেন, বিএনপি ডিফেন্সিভ খেলছে, তার মানে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে যে আমরা একটা ফাইটিং মুডে আছি, রাইট? এখন যদি নির্বাচন হয় এবং ওনারা যদি 15টা আসন পান, তাহলে তো আর বলতে পারবেন না যে এটা মানে একতরফা নির্বাচন হয়ে গেছে, কেননা জনগণ রায় দিয়েছে। সুতরাং ওনাদের ওই আত্মবিশ্বাসটা খুব জরুরি যে না, এটা একটা লেভেল প্লেয়িং ফিল্ডে আছে নির্বাচন পরিবেশটা, এবং সাধারণ মানুষের কাছেও এই ভাবনাটা খুব জরুরি যে নির্বাচন পরিবেশটা এমন আছে যে আগেই একটা দল জিতে বসে আছে। যদি এই ধারণা থাকে, তাহলে ওই নির্বাচনের কোনো মজা থাকে না, মূল্য থাকে না। সুতরাং এই যে দুই জায়গায় একটা সমান অবস্থায় আছে, এটা আমি ইতিবাচকভাবেই দেখি। এবং এর মধ্য দিয়ে যখন নির্বাচন হবে এবং জামায়াত তার কাঙ্ক্ষিত ফল পাবে না, তখন বলবে যে না, নির্বাচন সুষ্ঠু হয়নি, কিন্তু এটা হালে পানি পাবে না, কারণ নির্বাচনের আগের পরিবেশ তো সমান সমানই ছিল। জনরায় যেখানে প্রতিষ্ঠিত হবে সেটা তাদের মেনে নিতে হবে। এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। ধন্যবাদ আপনাকে। তারেক ভাই, একটু আসতে চাই আপনার কাছে যে শাহেদ ভাই যেটা বলছেন যে শেখ হাসিনার অনুপস্থিতি জামাত এখন বুঝতে দিচ্ছে না, তার নেতারাই কিন্তু শেখ হাসিনার মতো কথা বলছেন, আপনার কাছে কি তাই মনে হচ্ছে? জি, অনেক ধন্যবাদ।
জামাত যে বক্তব্যটা নতুন করে দাঁড় করাচ্ছে যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আমরা স্মরণ করি যেই সময়ের কথা জামাত স্মরণ করছে সেই সময়ে কিন্তু জামাত এবং বিএনপি পরস্পর সহযোগী ছিল, মন্ত্রী ছিল তাদের, হ্যাঁ মন্ত্রী ছিল, সহযোগী ছিল। এটা হলো একটা বিষয়, এবং তার দায় তাদেরকেও নিতে হবে। তারা কি সে দায় নিতে চাচ্ছে না? আরেকটা বিষয় হলো 2001 সাল, 2 সাল, 3 সাল, 4 সাল, 5 সাল, 2000 প্রথম যেবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো সেইবার ওই বছরের দুর্নীতির হিসাব করে সেই চ্যাম্পিয়নটা হয়নি, তার পূর্বের 2 বছরের হিসাব নিকাশ করে, যেই সময়টা অন্য সরকার গভর্নমেন্টে ছিল তাদের দুর্নীতির দায়টা প্রথমে বিএনপির ওপরে আসলো, প্রথম ফলাফল। তারপরে বছর ফলাফল আসলো, এবং তারপর থেকে শেষ সময় 2006-এ যখন বিএনপি চলে গেল, তার আগ পর্যন্ত প্রত্যেকটি বছর দুর্নীতির এই রেটিংসে বাংলাদেশ ইমপ্রুভ করছে, বিএনপি থাকা অবস্থায় ইমপ্রুভ করছে। তাই নাকি? তার মানে বিএনপি আসার ফলে দুর্নীতি বাড়ে নাই, বরঞ্চ বিএনপি এসেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন অবস্থায় একটা রাষ্ট্রকে পেয়েছে, যেখান থেকে ধীরে 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 তারা এটাকে ডিক্রিজ করেছে। আজকে তাহের সাহেব যেইভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলছে, ঠিক আছে, এই তাহের সাহেবরা জান প্রাণ দিয়ে ধানের শীষের জন্য ভোট চাইছে এক সময়, নিজে ধানের শীষ থেকে নির্বাচন হ্যাঁ করছে, জান প্রাণ দিয়ে, এবং তারা আজকে এইভাবে বলছে। আমার কাছে খারাপ লাগছে যে মানে সম্পর্ক বদলে গেল একটি পলকে, ঠিক আছে, খালি ভোটের কারণে দোষারোপ করছে, কিন্তু সেই দোষটা যে নিজের উপর পড়ছে সেটা খেয়াল করছে না। এবং তারা ইসলাম, অন-ইসলাম, মুসলমান, অমুসলমান বিভিন্ন ক্যাটাগরিতে নাগরিকদের ভাগ করার চেষ্টা করছে। এবং যদি তাই হয়, ধরেন এখন যদি জামাত যদি জান্নাতের পথই হয়, ঠিক আছে, তো এতটা বছর একটা দল জাহান্নামের পথে ছিল, হঠাৎ করে আজকে এই নির্বাচনের সময় আসলে জান্নাতের পথে তারা পেয়ে গেল। হ্যাঁ, তো এইগুলো একটা বিষয়। আর যদি বিএনপির যে ভোটাররা, তারা যদি বিএনপির ভোটার হিসেবেই থাকে, জামাত যে বলছে যে তাদের ভোট বাড়ছে, তাহলে সেই ভোটটা অবশ্যই আওয়ামী লীগ থেকে আসতে হবে নাকি? তার মানে তারা আওয়ামী লীগের সাথে সঠিক বন্ধুত্বটা এতদিনে করছে নাকি? এই বন্ধুত্ব করার ফলে তো তারা বলতেছে তারা গোল দিবে একটা ভাবে আছে জি। আমি আপনার কাছ থেকে আরেকটু তথ্য জানতে চাইবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। আপনি তো কিছুদিন আগে নির্বাচন কমিশনের সামনে অনশন করেছেন। একটু জানতে চাই যে নির্বাচন কমিশন থেকে যে ধরনের শর্ত দেওয়া হয় একটি দলকে নিবন্ধন পেতে, আপনি কি সে শর্ত পূরণ করেছিলেন, অথবা আপনি কেন ওখানে আন্দোলন করছেন, আর কেউ ছিল না আমরা দেখছি? জি, আমি যখন অনশনের শেষের দিকে ছিলাম নিজেকে জিনভূত মনে হচ্ছিল, আমি নিজেই আশ্চর্য লাগছিল যে আমি এতক্ষণ কীভাবে এখানে টিকে আছি, ঠিক আছে, এবং আমার শরীরের উপরে, মনের উপরে অনেক অংশে নিয়ন্ত্রণটা চলে গেছে, এরকম একটা অবস্থা। তো ডাক্তার বলছিল যে আমার ইলেকট্রোলাইট, পটাশিয়াম, জিঙ্ক, আমি একটু জানতে চাই বিভিন্ন যে বিষয়গুলো, আপনি ওখানে একা কেন, আপনার দলের? সেটাই বলছি, একা কেন। প্রথমত হলো আমি আমার এই লড়াইকে বা আমাদের এই লড়াইকে সংখ্যাগত লড়াই হিসেবে দেখাতে চাইনি, যে এই পাশে আমরা 200-300-500 মানুষ একত্রিত হব, সারা দেশ থেকে 1,500-2,000 মানুষকে এক জায়গায় করব, আর ওইদিকে পুলিশ প্রশাসন তারা দাঁড়াবে এবং আমরা দরজা ধাক্কাধাক্কি করবো, এটা আমি চাইনি, ঠিক আছে। এবং আমি চেয়েছি যে আমি আমার একটা আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা নির্বাচন কমিশনের দরজা ধাক্কা দেওয়ার সক্ষমতা কি আপনাদের ছিল কিনা? নির্বাচন কমিশনকে ধাক্কা দেওয়ার সক্ষমতা আছে কি নাই তা জানি না, তবে আমরা বিজিবির একটা বিশেষ টিমকে, আমাদের একটা টিম, আমাদের নাগরিকদেরকে যারা আছে তাদেরকে নিয়ে হাঁটু গেড়ে বসিয়েছিলাম, ঠিক আছে। আমাদের লড়াই, আমাদের নির্ভয় আচরণ, এবং আমাদের সংখ্যা খুবই কম, কিন্তু প্রত্যেকটা সহযোদ্ধা এত বেশি সাহসী এবং এত বেশি মায়া দিয়ে লড়াইটা করেন। আমাদের অনেক কজন সহযোদ্ধা মারাও গেছেন, অনেক আহত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু শেষ করার আগে আতিক ভাই একটু আসতে চাই আপনার কাছে, ছোট করে জানতে চাইবো যে এক পলকে কেন সম্পর্কে বদলে গেল আপনাদের? না, সম্পর্ক বলো, আমরা মনে করি এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ নাই, রাজনীতি এখন জামাতের বিএনপি করছেন, এটি তো কথা থাকবে, কথার পেটে কথা থাকবে, এটা নিয়ম। আপনি কে কখন রেটিংয়ে উপরে উঠেন, রাজনীতিতে এই ধরনের কথাবার্তাটা খারাপ না। আমি কিভাবে গাইড করা যায়, আমরা একে অপরের পাহারাদার, যেটা শাহেদ বলেছেন এই প্রেডিকশন কিন্তু ঠিক হবে না। শাহেদ কিন্তু বলেছেন নির্বাচন আগে ডাকসু শিবিরের অবস্থান থাকবে না। আমি মনে করি উনি এখন যে করেছেন ধারণাটা, এই ধারণা টিকবে না। ইলেকশনে এবার ফলাফলটা
বিএনপি 40% সাপোর্টার আছে, একজনও কমে নাই, এই ধারণা যেমন ঠিক না, আবার জামাত ইসলামী আগের মতো অবস্থা সেটাও ঠিক না। দুইটার মাঝামাঝি এবার নির্বাচনে যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, একটা মিরাকেল ইতিহাস তৈরি হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে জি করি। ধন্যবাদ আপনাকে। শাহেদ ভাই, এটা দোষের না, আমি তো বলছি আমরা যদি আগেই ফলাফল বলে দেই তাহলে তো এটা নির্বাচন ওটাই বললাম, আমি সেটাই বলছি যে আর প্রেডিকশন আমরা থাকতে একটু পারে। গণকনা, তাই না? আমাদের উই হ্যাভ টু আর যেটা লাস্টে তার একবার বলছেন, আমরা কোথাও বলি না আমরা জান্নাতের টিকিট দিই, কিন্তু এটা অনুমান। আমরা আমাদের দলের সেক্রেটারি বলেছেন আপনাদের দলের যে অনেকে কোথায় কোন বলছিলেন নেতা যে বলেছেন, জামায়াতকে ভোট দিলে না এডিশন আছে যে ইসলামের কোথায় কোন পক্ষে নেতা ভোট বলেছেন দেওয়া হবে। আল্লাহ বলুন। নাকি নিজেই উদ্গ্রীব না হয়ে গেছে না, জামাত এগুলো এই ধরনের এটা আমরা দেখতে এটা একটা ন্যারেটিভ, এটা একটা ন্যারেটিভ। মানে আমরা দেখছি এখন বলে যে জিয়া দলগুলো ব্যস্ত পাওয়া যাবে, জামাত কোথাও কোনো নেতা, আপনি ভিডিও ক্লিপ দেখান, আপনি কোথায় বলেছেন এটা আমরা ইনস্ট্রুমেন্ট দিচ্ছি পত্রিকাতে যে মহা দলের সেক্রেটারি বলেছেন যে আপনার কোথায় আমাদের ভিডিও দেখান, কোথাও কোনো ভিডিও বক্তব্য না, এটা অনুমান করে বিএনপির কিছু নেত্রীরা বলেছেন, ওটাকে বেস করে বলেন। ভোট দিলে জান্নাতে না যাওয়া না, যাবে, এটা মানে না, এটা আমরা কখনো বলবো না। বলে আপনি শুধু সত্যের পক্ষে ভোট মুসলমানরা জান্নাতে দেবেন, যাবে ন্যায়ের না, পক্ষে আপনি বৌদ্ধ, ভোট দেবেন, হিন্দু, এটা আমরা খ্রিস্টান কখনো সবাই বলি না। জামাতে ভোট জামাত দিলে জান্নাতে ইসলামী যাবে। সবাইকে আমরা জান্নাতের পথটা দেখে যে আমি এই পথে আসেন, কিন্তু জামাত করলে জান্নাত এই গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ জামাতের নাই। এটা যারা বলেন তারা আমাদেরকে ন্যারেটিভ দিয়ে এটা ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে থাকেন। আমি একটু আমার তো আমার এই যে মাসুদ শফিকুল ইসলাম মাসুদ দুদিন আগে বললেন যে আজকে কতজনকে জান্নাতের টিকিট দিলাম, উনি তো আপনাদের কেন্দ্রীয় একজন নেতা, এটার ভিডিও আছে, আমরা দেখছি। আমার এই ছাত্র শিবিরতে আমি 30 বছর এই সংগঠনটাতে আছি, আমি কখনো এই কোথাও দিই না যে আমরা বলি যে আপনি এই পথে আসেন, এটা হলো আপনার সঠিক পথ, কিন্তু আমি জামাত ইসলামী করলে আমি জান্নাত, এটা জামাতের আমিরও বিশ্বাস করি না। আমির হামজা সঠিক বক্তব্য দিচ্ছেন না বলেই আপনি মনে করেন? এখন কে কোথায় বক্তব্য দেয় আমি সেটাকে আনতে পারবো না, আমার দলীয় অবস্থান বলছি আমি, যে আমি কখনো আপনারা কি বলবো না। দল থেকে একটা শোকজ নোটিশ করার জন্য বলেছেন? ওনাকে বলা হয়েছে বিভিন্ন কথা, দেখেন উনি লম্বা সময় কারাগারে ছিলেন, নানা ভবনে মানসিক টর্চারের শিকার হয়েছে, জানেন কিন্তু আপনার সেটা মাঝে মধ্যে এমন কথা বলে ফেলেন, আমরা ভাবতে পারিনি কথা কেন বলছেন সেখানে। এখন তিনি 3.5 বছর কারাগারে ছিলেন, মিথ্যা মামলায় ছিলেন, উনি অন্তত সুস্থ, আমরা একটু কখনো politics দলগতভাবে আছেন। এই চিন্তা করি না, বলে আমরা বলি আপনি সোজা পথে আসেন, দেখাই আপনাকে জান্নাতের পথটা, কিন্তু জামাত ইসলামী রোকন হলে জান্নাত পাওয়া যাবে এই কথা আমরা কখনো। ধন্যবাদ আপনাকে। তারেক ভাই, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে 1 মিনিট সময় দিতে না, চাই। আমি ওটাই বলছিলাম যে জামাতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে কি যাওয়া যাবে না। এখন অবস্থা যে দাঁড়াইছে, জামাতকে ভোট দিলে শুধুমাত্র মুসলমানরা জান্নাতে যাবে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সবাই একসাথে জান্নাতে যাবে। ঠিক আছে, এবং এটা খুবই একটা বাংলাদেশের জন্য একটা খারাপ ঘটনা হবে যে যারা বিএনপি এবং জামাত একসঙ্গে ভোটাধিকারের জন্য লড়াই করলো, গণতন্ত্রের জন্য লড়াই করলো, সামনের নির্বাচনে তারাই মিলেই প্রতিযোগিতা করবে। ঠিক আছে, এবং অন্য পক্ষটা পুরোপুরি নির্বাচনের বাইরে থাকবে। অর্থাৎ গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের ছিল, সেই আকাঙ্ক্ষাটা এইবারও পূরণ হচ্ছে না, এটাই আমার দুঃখের বিষয়। ধন্যবাদ। জি ধন্যবাদ। শাহেদ ভাই, আপনাকেও আমি 1 মিনিট সময় দিতে চাই, 1 মিনিট আপনার কাছ থেকে সময় নিতেও চাই আমি। সেটি হচ্ছে যে ধানমন্ডি 32-এ যে নারীর উপরে মব তৈরি হয়েছিল, আপনি কিছুক্ষণ আগে উত্তর দিচ্ছিলেন, কিন্তু একটু জানতে চাই যে যিনি মব করছিলেন তিনি একটি রাজনৈতিক দলের সদস্য, সেটা পরিচয় বের হয়েছে, এনসিপির সদস্য সম্ভবত তিনি, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন অথবা প্রতিক্রিয়া কিন্তু এনসিপি থেকে দেয়া হয়নি। এটা আমি দুঃখজনক, আমি তো বলছি যে এগুলো রাষ্ট্রের আচরণ, এগুলো দুঃখজনক। একটা হলো যে মহিলাকে মারা হয়েছে, ওনার নিজের যে ত্রুটি আছে এটা তো আবার অস্বীকার করা যায় না। উনি দুদিন আগে জিয়ার মাজারে যে উনি বলছেন যে এখানে জিয়ার লাশ নাই, কবর খোঁড়া, এবং গেছেন। আমার মনে হয়েছে যে রাজনৈতিকভাবে বিকৃত, কিন্তু বিকৃত মন মানসিকতার হইলেই যে তার উপরে লেলিয়ে তাকে পিটাইতে হবে, একজন নারী একজন নারীকে পিটাচ্ছে, এটা ভালো লাগার দৃশ্য না। এগুলোকে বলে ছবি। এই ছবি যেসব তৈরি হয় সেগুলো সরকারের ইমেজ কিংবা রাজনৈতিক দলের ইমেজ বাড়ায় না বলেই আপনি মঞ্জুরুল পান্নাকে যখন গ্রেপ্তার করে তখন রাষ্ট্রীয় সন্ত্রাসী আখ্যা দিলেন, সেইটা ইন্টারন্যাশনাল কমিউনিটি, হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কেউ এটা ভালোভাবে নেয়নি। এবং এই সরকারের আমলেও যে জার্নালিস্ট নির্যাতিত হচ্ছে, সাধারণ মানুষ মবের শিকার হচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি সোচ্চার, এগুলো কোনো ভালো বার্তা দেয় না। এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং। এবং যে নারী মবের শিকার হয়েছেন তিনি মানসিকভাবে আপনার মানে দুর্বল কিনা বা মানসিকভাবে তিনি অসুস্থ কিনা, আমি বলছি সেটা তার রাজনৈতিক অপরিপক্কতা থাকতে পারে কিংবা তার রাজনৈতিক হ্যালুসিনেশন থাকতে পারে, কিন্তু এই জন্য আমি কেন 32 নম্বরে যে যদি আমি একটা ইট নেই, আমার তো শেখ মুজিবের প্রতি আমার ইমান থাকতে পারে, সেটা কেন অপরাধ হিসেবে গণ্য হবে এই দেশে? ঠিক যেভাবে শেখ হাসিনা
জামায়াত ইসলামীর কর্মীদেরকে আমার স্পষ্ট মনে আছে, আমি যখন তিতুমির কলেজের ছাত্র ছিলাম, তিতুমির কলেজের ছাত্রলীগের এক নেতা বলছিল যে শিবির যেখানে দেখবা পিটায় মারবা, মারা বৈধ, ইট দিয়ে থ্যাতলায় তাদেরকে মাথা ফাটায় দেবা, কারণ শিবির মারলে এই দেশে কোনো বিচার হবে না। এরপরে আবার থানা পাঠাই দাও। হ্যাঁ, আমরা দেখছি লড়াই করছি, আমরা দেখছি একই মন মানসিকতা হচ্ছে আমাদের আতিকুর ভাইদের। মানে এটা হচ্ছে মুদ্রার এপিট উপিট। মানে জামাত মানে না, আমরা বলছি, আমরা যারা মধ্যপন্থী রাজনীতি করি, আমরা যারা মানবাধিকার রাজনীতি করি, আমরা আইনের শাসন চাই, কিন্তু আমরা দেখছি যে এখন মাঠে ঘাটে যত আওয়ামী লীগকে হেনস্থা করা, মারা, মব করা, সবগুলো করছে যেন এর প্রতিশোধ পাল্টা প্রতিশোধ। আমরা মাঝখানে পড়ে গিয়েছি একটা। আমার একটু একটা ভিন্ন মতামত আছে। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, কিন্তু এটা আমার নিজের কাছ থেকে শোনা যে আমার একটা ভিন্ন মতামত বিচার হবে না। এখন বলতেছে লিগধার জবাইকার, হোয়াট ইজ ননসেন্স? জেলে ভর নো, জবাই করার বক্তব্য আছে। আমরা দিই না জেলে বল। আমার একটু ভিন্ন মতামত আছে। এই যে মহিলাটা, হ্যাঁ, যে মহিলা এখানে গিয়েছে, দেখেন যে মহিলা সেখানে গিয়েছে, আমার কাছে এটা এরকম ভয়ঙ্কর চিন্তা, যদি সে অসুস্থ হয় তাহলেই কেবল আসার কথা, কারণ যে কারণে যেরকম একটা আতঙ্ক তৈরি করে রাখা হয়েছে সেখানে, সে জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে ওই মহিলা স্বাভাবিক না, এবং তাকে হত্যা চেষ্টা মামলা যে দিয়েছে এটাই একটা জুলুম। আরেকটা বিষয় বলতে চাই, এই যে হাদি ভাই, ছাত্র শিবিরের ছেলেপেলেরা গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এর মোটা মোটা স্ট্যাম্প নিয়ে গেলেন। আমার একটা প্রশ্ন, 5 আগস্টের আগে আপনারা এইরকম স্ট্যাম্প হাতে ধরেছিলেন কখনো? আজকে মানে ফাঁকা মাঠে গিয়ে স্ট্যাম্প নিয়ে মিছিল করতেছে, এই মিছিলের মাহাত্ম্য কি, তাই না? আমার কাছে মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা একটা লড়াইয়ে নেমেছে, আমার কাছে মনে হয়। এটা আমি একমত। ঠিক আছে, জীবনে দেখি না আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা মিছিল করেছে তাদেরকে আমরা কোনদিন মিছিলে দেখি না। আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ আমাদের আলোচনার বিষয় নির্ধারিত ছিল রাজনৈতিক অস্থিরতা, জনমনের শঙ্কা। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।